এখনো কলেজের বাইরে দাঁড়িয়ে আছি। কেউ আমাকে ভিতরে ঢুকতে দিচ্ছে না। দারোয়ান মামাকে অনেকবার বলা হলেও সে আমাকে কিছুতেই ভিতরে ঢুকতে দিচ্ছে না। এমন সময় আমার সামনে দিয়ে আমার ফুফাতো বোন যাচ্ছে তার বান্ধবীদের সাথে। তার মানে আপুও এই কলেজে পড়ে। আগে তো জানতাম না। কোনো কিছু না ভেবেই আপুকে ডাক দিলাম। রুমি আপু একবার তাকালো, কিন্তু এমন ভাব করলো যেন আমাকে চেনে না, কোনো দিনও দেখেনি। আপু আর আপুর বান্ধবীরা চলে গেল, আমার সামনে দিয়ে চলে গেল। আপুর এক বান্ধবী বলেই দিল, তুই কি ওই ছোট লোকটাকে চিনিস? কেমন ক্ষত নোংরা জামা পরে কলেজের গেটের সামনে এসে মেয়েদেরকে বিরক্ত করছে। কত জায়গায় কত ছোট লোক দেখা যায়, তাই বলে কি আমার সবাইকে চিনতে হবে? কথাটা এমন করে বলল যে আমার শুনেই চোখে পানি চলে আসলো। আমি আর সেখানে না থেকে হাঁটা শুরু করলাম। হাঁটছি আর ভাবছি এখন আর বাড়িতে যাওয়া যাবে না। তখন আম্মা বুঝে যাবে যে আমাকে কলেজে ঢুকতে দেয়নি। আম্মু ঠিক কথাই বলেছিলেন, অত নামি কলেজে পড়ার দরকার নাই বাপ, আমরা যেমন তেমন কলেজে পড়াই ভালো। না, এক প্রকার জেদ নিয়েই ভর্তি হলাম কলেজে। আপনাদের আর কি পরিচয় দিব তাও বলি, আমি রাফি। এসএসসি অনেক কষ্ট করে পাশ করি। রেজাল্ট মোটামুটি হওয়ার কারণে একটা ভালো কলেজে পড়ার লোভটা সামলাতে পারিনি। আর আমার লোভের কি ফল পেলাম তা তো আপনারা দেখলেন। হাঁটতে হাঁটতে নদীর ধারে চলে এসেছি। এখন একটা গাছের নিচে বসে আছি। একা একা ভালো লাগছে না, কি আর করার, আশেপাশের পরিবেশ দেখছি। হঠাৎ করে মনে হলো আমার রুমিয়াপুর ব্যবহারটা। আমি জানি আমরা গরিব, একবেলা খেতে পারলে আরেক বেলা কি খাবো তা নিয়ে ভাবতে হয়। আর রুমিয়াপুরা অনেক বড় লোক, তার বাবা বড় ব্যবসায়ী। এইসব ভাবতে ভাবতে জোহরের আজান হলো। আমি আর কিছু না ভেবে সেখান থেকে চলে আসলাম বাড়িতে। বাড়িতে আসার পর, কিরে, তোর কলেজ কেমন হলো? বাবা, তোর সমস্যা হলে অন্য কলেজে পড়। না মা, কলেজটা অনেক ভালো, আর স্যাররা তো অনেক ভালো। জানো মা, স্যাররা তো অনেক যত্ন নিয়ে পড়ান, আর খুব ভালো পড়ান। মিথ্যা হাসি দিয়ে বললাম, বাবা, তুমি যা করবা মন দিয়ে করো, কেমন? আচ্ছা আম্মা। যা গোসল করে আয়, আমি খাবার দিচ্ছি। মা দাও, খুব খিদা লেগেছে। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে আসলাম। তারপর আলু ভর্তা দিয়ে ভাত খেয়ে ঘুমিয়ে গেলাম। বিকেল 5:12 বাজে ঘুম থেকে উঠলাম। তারপর একটু বাইরে বের হয়ে নদীর পাড়ে বসে আছি। মাগরিবের আজান হলো। আমি বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে বসে আছি। পড়ার ইচ্ছা আছে, কিন্তু বই নাই। বসে বসে ভাবছি, এমন সময় আব্বু আসলো। বাবা, কলেজ কেমন হলো? আলহামদুলিল্লাহ, আব্বু ভালোই হয়েছে। কিভাবে যে তোমার বইগুলো কিনে দিব ভেবে পাচ্ছি না। আব্বু, তুমি একটা কাজ করো তো, সব বইয়ের মোট কত দাম পড়বে আমাকে জানিও। আমি না হয় রাতে একটা কাজ জোগাড় করে তোমার বইগুলো কিনে দিব। আমি কিছুক্ষণ ভেবে বললাম, আব্বু আপনাকে চিন্তা করতে হবে না। কাল একটা দরখাস্ত করব যেন লাইব্রেরি থেকে আমাকে বই দেওয়া হয়। আব্বু কিছু না বলেই চলে গেলেন। হয়তো কষ্ট পেয়েছেন। এইদিকে আমি ভাবছি, আমি তো কলেজে ঢুকতেই পারলাম না, কি করে যে কি করব। এইসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেলাম। আম্মুর ডাকে ঘুম ভাঙলো। আম্মু বলল, রাফি, ওঠো, নামাজ পড়তে হবে তো, ফজরে আজান হলো। কিছু না বলেই উঠে নামাজে গেলাম। নামাজ পড়ে বসে আছি। রাফি, খেতে আয়, খাবার খেয়ে নে, কলেজে যাবি না? তারপর আমি খাবার খেতে গেলাম। কালকের কয়েক মুঠো ভাত ছিল, তাতে আম্মু বেশ কিছু পানি ঢেলে লবণ মরিচ দিয়ে ভাত মেখে দিলেন। আব্বু আগেই চলে গেছেন কাজে। আমি খাওয়া দাওয়া করে আম্মুর সাথে গল্প করে বাড়ি থেকে বের হলাম। কলেজে যাব তাই হাঁটতে হাঁটতে কলেজে আসলাম। দারোয়ান মামারা আজও আমাকে আটকিয়ে রাখলেন। আমি মনে মনে বললাম, আমাকে কলেজে না ঢুকতে দিলে আমি এখানেই দাঁড়িয়ে থাকব। এমন সময় একটা স্যার যাচ্ছিলেন, আমাদের কাণ্ড দেখে দাঁড়িয়ে গেলেন। কি হয়েছে এখানে? কিছু না স্যার, এই ছোট লোকটা বলছে সে নাকি এই কলেজে পড়ে। তোমাদের সমস্যা কোথায় আর তোমরা হাসছো কেন? স্যার আর কিছু না বলেই আমাকে সাথে নিয়েই ভেতরে গেলেন আর বললেন, তুমি তোমার ক্লাস খুঁজে ক্লাসে যাও, আমার একটু কাজ আছে। এই বলেই স্যার চলে গেলেন। আমি আমার ক্লাস খুঁজে পেলাম। ক্লাসে প্রবেশ করি, দেখি সবাই আমার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে আমি কোনো চিড়িয়াখানার পশু। না হয় আমি ক্লাসে প্রবেশ করে ভুল করে ফেলেছি। আমি আর কিছু না ভেবে সামনের বেঞ্চ ফাঁকা ছিল, তাই সেখানে বসে গেলাম। সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে, আর আমি তাকিয়ে আছি ঘড়ির দিকে। ঠিক 8 মিনিট পর একদল ছেলে ঢুকছে। সেটা দেখে ক্লাসে যারা ছিল সবাই দাঁড়িয়ে গেল। এটা দেখে আমিও দাঁড়িয়ে গেলাম। একটা ভদ্র ছেলে
আমার সামনে এসে দাঁড়ালো। দেখে বোঝা যাচ্ছে অনেক বড় লোক, অনেক ধনী ফ্যামিলির ছেলে। আমি কিছু না ভেবেই তাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ভাই। একটা চর মেরে বলল, কুত্তার বাচ্চা, ছোট লোক, তুই কে আর তুই এখানে বসলি কেন? জানিস না আমি এখানে বসি? ছোট লোকের বাচ্চা, আমার জায়গাটা তো নষ্ট করলি। তুই এখানে আসলি কিভাবে? না থাক, তোকে বলতে হবে না, তুই যা এখান থেকে। আমি কোনো কিছু না বলে গালে হাত দিয়ে ওখান থেকে চলে আসছিলাম। তখন ছেলেটা, ছোট লোকের বাচ্চা, কালু আমার সামনে যেন তোকে আর না দেখি, তাহলে কিন্তু তোকে আমি খুন করে ফেলবো, বলে দিলাম। আমি কিছু না বলেই শুধু মাথা নাড়ালাম। তারপর শেষের একটা বেঞ্চে গিয়ে বসতে যাব, তখন দেখি একটা মেয়ে আমার দিকে তাকিয়ে আছে। আপনি কি কিছু বলবেন? ওই ছোট লোকের বাচ্চা, তোর তো সাহস কম না, তুই আমার সাথে কথা বলতে এসেছিস? তারপর আরো কটু কথা বলল। আমি শুধু শুনে যাচ্ছি, একটা কথা বলতে পারলাম না। এমন সময় স্যার আসলেন, সবাই সবার জায়গায় বসলো। আমি দাঁড়িয়ে আছি। স্যার আমাকে দেখে বলল, এই ছেলে এদিকে আয়। আমি গেলাম। তুই এখানে কেন? আর তোকে এখানে কে ঢুকতে দিল? ভিক্ষে করার জন্য কলেজেও চলে এসেছিস ছোট লোক একটা? যা এই ক্লাস থেকে বের হ। স্যার আমাকে ক্লাস থেকে বের করে দিলেন। আমি বাইরে বের হয়ে দরজায় দাঁড়িয়ে স্যারের ক্লাসটা করছিলাম। এমন সময় প্রিন্সিপাল স্যার আমাদের ক্লাসের সামনে আসলেন। স্যার আমার কাছে এসে বললেন, বাবা তুমি বাইরে কেন? আমি স্যারকে দেখে অবাক, ইনি তাহলে আমাদের কলেজের প্রিন্সিপাল স্যার? আমি চুপ করে আছি। প্রিন্সিপাল স্যার বলল, চলো ক্লাসে। আমি স্যারের পিছে পিছে গেলাম। স্যার আমাকে বসতে বলে কিছু কথা বলে চলে গেলেন। আমি বসে আছি শেষের ওই মেয়েটার পাশে, কারণ কোনো বেঞ্চ ফাঁকা নাই। প্রিন্সিপাল স্যার যাওয়ার পর মেয়েটা দাঁড়িয়ে, স্যার, আমি এই ছোট লোকের বাচ্চাটার সাথে বসতে পারবো না। ছোট লোকটা শরীর থেকে কুত্তার মতো গন্ধ লাগছে। এটা শুনে ক্লাসের সবাই হাসতে লাগলো, আর আমার লজ্জাতে চোখে পানি চলে আসলো। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই দিন সব ক্লাস করে যাচ্ছি, আর সব স্যারগুলোর মুখে একই কথা, ছোট লোক আর কালু। সেই দিন ক্লাস করে বের হচ্ছি, এমন সময় প্রিন্সিপাল স্যারের সাথে আমার দেখা। আমি স্যারকে আমার সব সমস্যার কথা বললাম। স্যারের মনে হয় আমার উপর একটু মায়া হলো, তাই স্যার নিজেই বললেন, আমার সাথে আসো। আমি স্যারের পিছে পিছে গেলাম। এটা তো লাইব্রেরি। স্যার আমাকে বইগুলো দিলেন। আমি অনেক খুশি, তাই বইগুলো নিয়ে তাড়াতাড়ি করে বাইরে যাচ্ছিলাম। এমন সময় কিছু একটার সাথে ধাক্কা খেলাম। তাকিয়ে দেখি রুমি আপু পড়ে আছে। আমি কিছু না ভেবেই আপুকে উঠাতে গেলাম তার হাত ধরে। আপু বলল, কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস! এটা বলেই আমাকে যা নয় তা বলেই আমাকে মারতে শুরু করলো। আর এমন সময় পুরো কলেজ আমাদের দিকে তাকিয়ে আছে। প্রিন্সিপাল স্যার আসলেন। রুমি আপু আমার নামে মিথ্যা কথা বলা শুরু করলো। জানি সবাই বিশ্বাস করলো। প্রিন্সিপাল স্যার আমাকে টিসি দিয়ে কলেজ থেকে বের করে দিলেন। আমি সেই দিন অনেক কেঁদেছি। আচ্ছা, আপনারাই বলেন, আমি গরিব বলে কি আমি ভালো কলেজে পড়তে পারবো না? আমি গরিব বলেই কি আমার বেঁচে থাকার কোনো অধিকার নাই? আমি গরিব, তাই আমাকে যা তা বলে অপমান করবে। আমরা গরিব, তাই বলেই আমরা ছোট লোক, তাই আমরা এই সমাজে এত অবহেলিত। আচ্ছা, আপনারা তো অনেক ধনী, আমরা কি ইচ্ছে করে গরিব ঘরে জন্ম নেই? আরে ভাই, আমরাও মানুষ, আমাদেরও বেঁচে থাকতে ইচ্ছা করে স্বাধীনভাবে। আমাদের মানুষ বলে একবার কাছে টেনে দেখেন। এই ছোট লোকদের একটা সুযোগ দিয়ে দেখেন, তারাও আপনাদের মতো মানুষ হবে ঠিকই, তারাও আদর্শ মানুষে রূপান্তরিত হবে। আমরা কি পারি না এই ছোট লোকদের নিয়ে এই সুন্দর পৃথিবীটাকে আরো সুন্দর করে গড়ে তুলতে? আমি সেই দিন অনেক কেঁদেছিলাম। সেই দিন কারো সাথে কোনো কথা না বলে সারা দিন কেঁদেছিলাম। আম্মু আমাকে অনেকবার বলেছেন কি হয়েছে, আমি আর কিছু বলতে পারিনি সেই দিন। আমি সারা দিন কিছু খাইনি। রাতে শুয়ে শুয়ে ভাবছি আমি আর এই নিষ্ঠুর শহরে থাকবো না, যে শহরে আমার কোনো মূল্য নেই, কুত্তার মতো ব্যবহার করে সবাই। আজ রাতেই চলে যাব ভেবে সবকিছু ছেড়ে কাউকে কিছু জানাবো না। এমন সময় আব্বু আম্মুর কথা মনে হলো। তাদের হাস্যোজ্জ্বল চেহারাটা আমার চোখের সামনে ভেসে উঠল। এইসব ভাবতে ভাবতেই সকাল হয়ে গেছে। চারিদিকে ফজরের আজান হচ্ছে। রাতের অন্ধকারটা কেটে যাচ্ছে। হয়তো আমার জীবনের অন্ধকারটা কেটে যেতে আমাকে অক্লান্ত পরিশ্রম করতে হবে, তবেই হয়তো অন্ধকারটা কেটে যাবে। নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে এসে বসে মন খারাপ করে বসে আছি। আম্মুর নামাজ এখনো শেষ হয়নি। আম্মুর নামাজ শেষ হলে আমি আম্মুকে নিয়ে আমার রুমে যাই। আম্মু আমার দিকে তাকিয়ে আছে, আর তাকিয়ে থাকতে থাকতেই কাঁদতে কাঁদতে বললেন, বাবা, তোমার কি হয়েছে? কাল থেকে কিচ্ছু খাওনি।
আম্মুর কান্না দেখে আমি আর নিজেকে সামনে রাখতে পারলাম না। নিজেকে কিছুটা সামনে নিয়ে আমি আম্মুকে সবকিছু খুলে বললাম। আরো বললাম, আম্মু, আমি আর এই নিষ্ঠুর শহরে অবহেলার পাত্র হয়ে থাকতে চাই না। আম্মা, তুমি আমাকে অনুমতি দাও, আমি এই শহর থেকে চলে যাব। আর তোমাদের আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। আমি নিজে কাজ করে নিজের খরচ চালাতে পারবো। এই কথা শুনে আম্মু কোনো কথা না বলেই রুম থেকে বেরিয়ে গেলেন। আমি একাই বসে আছি। এমন সময় আব্বু আম্মু দুজনেই আসলেন। আব্বু আমার দিকে তাকিয়ে আছেন আর আমি নিচের দিকে। আব্বু আমাকে অবাক করে দিয়ে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন আর বললেন, এত কিছু হয়ে গেছে, আগে বলনি কেন? তুমি কি সত্যি বাইরে কোথাও চলে যেতে চাও? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। তারপর আব্বু ফোনটা বের করে কাকে যেন ফোন দিলেন। বেশ কিছুক্ষণ কথা বলার পর আমাকে বললেন, কাল তুমি ঢাকায় যাচ্ছ তোমার ছোট চাচার বাড়িতে, সকাল 7টার বাসে, মনে থাকে যেন। এটা বলেই আব্বু চলে গেলেন। আম্মু তখনও আমার কাছেই ছিলেন। আমি আম্মুকে বলতে লাগলাম, আম্মু, আমার ছোট চাচা আছে আর আমি জানতাম না। আর আমার চাচা কেমন মানুষ যে তার বড় ভাই ভাবি এমনকি আমার সাথেও কোনোদিন দেখা করেননি, কথা বলেননি। তোর চাচার কোনো দোষ নাই বাবা। আমরা কোথায় আছি তোমার চাচা জানে না, আমরা কেউ তাদের কিছু বলিনি। আমি অবাক হয়ে আম্মুকে বললাম, কেন আম্মু? আম্মু কিছুক্ষণ চুপ থাকার পর বলতে শুরু করলেন, তোর আব্বু আর আমি একই কলেজে একই ডিপার্টমেন্টে পড়তাম। তোর আব্বু আমাকে অনেক পছন্দ করতেন। আমাকে অনেকবার বলার পরও আমি রাজি হইনি। তিনি আমার উপর জোর করা শুরু করলেন। তোর দাদু ভাই ছিলেন একজন প্রভাবশালী লোক, কোনো না কোনোভাবে আমার আর তোর বাবার কথা জানতে পারে। তোর নানু ভাইকে আর আমাকে অনেক অপমান করেন। তারপর থেকে আমার কলেজে যাওয়া বন্ধ হয়ে যায়। আমার খোঁজে তোর আব্বু বেশ কয়েকবার আমার বাড়িতে এসেছিল। একদিন আমার বাবা খুব অসুস্থ হয়ে যান। আমরা অনেক গরিব ছিলাম, তাই চিকিৎসার ব্যবস্থা করতে পারিনি, যার ফলে আমার বাবা মারা যান। আর আমার আর কেউ ছিল না। তোর বাবা যে কিভাবে জানতে পেরেছিল আমার বাবা মারা গেছেন, সাথে সাথে তিনি বাবার দাফনের সাথে আমারও দায়িত্ব নেন। দাফন কাজ শেষ হলে তোর আব্বু আমাকে নিয়ে কাজী অফিসে নিয়ে যান। কাজী অফিসের সামনে যেয়ে তোর বাবা দুইজন বন্ধুকে কল দিলে তারাও চলে আসেন। আমাদের বিয়ের কাজটা শেষ হলে তোর আব্বু আমাকে নিয়ে তোর দাদুর কাছে যান। আমাকে দেখে তোর দাদু এতটাই রেগে যান যে আমাদেরকে মেনে নেওয়া তো দূরের কথা, তোর আব্বুকে ত্যায্য করে দিলেন, তার সাথে সকল সম্পত্তি থেকেও। সেদিন তোর আব্বু অনেক কেঁদেছিল। জানিস বাবা, তোর আব্বুকে আমি সেই দিন আর আজকে কাঁদতে দেখলাম। এর আগে কোনো দিনও দেখিনি। যতই কষ্ট পান না কেন, হাসি মুখে সব সামলিয়েছেন। তোর আব্বু আমাকে নিয়ে ঢাকা থেকে রাজশাহী চলে আসেন, আর তাদের সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করিনি। এটা বলেই আম্মু নিজের আঁচলে মুখ লুকিয়ে কান্না করতে করতে চলে গেলেন। আমার মনটা খুব খারাপ হয়ে যায়। এমন সময় বন্ধু নাসিফের ফোন। আমি রিসিভ করা মাত্রই নাসিফ বলল, কোথায় রে, একটু দেখা কর, কাজ আছে। আমি আর কিছু না বলে দেখা করতে গেলাম। নাসিব আমার ভাইয়ের থেকেও বড় কেউ যদি থাকে তাহলে সেটা নাসিব নিচেই। আমাকে দেখে নাসিব বোঝে যায় আমার মন খারাপ, তাই আমাকে নিয়ে নদীর পাড়ে নিয়ে যায়। আমি আর নাসিব অনেকক্ষণ বসে আছি, কেউ কোনো কথা বলছি না। দোস্ত, তোর কি হয়েছে বলতো? তোর মন খারাপ থাকলে আমারও মন খারাপ হয়ে যায়। আমি আর নাসিফের কাছে কোনো কিছু না লুকিয়ে সবকিছু খুলে বললাম। কলেজে যা যা হয়েছে সবকিছু বললাম। নাসিফ শুনে আমাকে অবাক করে দিয়ে জড়িয়ে ধরেই কান্না করে দেয়, আর তার সাথে আমিও। আমাদের কথা হলে জোহরের আজান হলো। আমি আর নাসিফ ওখান থেকে উঠে বাড়ির দিকে যাচ্ছি। হঠাৎ করে ফুপির কথা মনে হওয়াতেই চলে আসলাম ফুপির বাড়িতে। ফুপির বাড়ির কাছে আসতেই আমার মাথায় নোংরা পানি পড়ল। কে ফেলেছে দেখার জন্য ওপরে ছাদে তাকাতেই দেখি রুমি। রুমি বলে, কিরে ছোট লোক, আমাদের বাড়িতে কি আর কেমন দিলাম? এটা বলেই হাসতে লাগলেন, আর আমি শুধু মুচকি হেসে চলে আসলাম। ওপরে উঠতেই দেখলাম ফুপা বসে আছেন আর কি যেন একটা পড়ছেন। আমি কাছে গিয়ে, আসসালামু আলাইকুম ফুপা, কেমন আছেন? ভালো। ফুপা, ফুপি কোথায় আছেন একটু বলবেন? দেখছিস না আমি কাজ করছি, বিরক্ত না করে যা তো এখান থেকে। ফুপা একটু উচ্চ গলায় কথাটা বলেছেন, যার ফলে ফুপি শুনতে পান। এমন সময় ফুপি আস্তে আস্তে বলল, কি হয়েছে আর কার সাথে এমন করে কথা বলছো? ফুপি আমাকে দেখেই খুশিতে জড়িয়ে ধরে বললেন, আরে রাফি, কখন আসলি? কেমন আছিস? এখন তো তোরা আর আসিস না, আমাদের কথা এখন আর মনে পড়ে না। এই কথাগুলো একবারে বললেন। আমাদের কথা বলা দেখে ফুপা চলে গেলেন। আমি দেখেও না দেখার ভান করে রইলাম আর বললাম, ফুপি, তোমাকে অনেক দেখতে ইচ্ছা করছিল তাই চলে আসলাম। আরো অনেক কথা বললাম। বেশ কিছুক্ষণ পর রুমি আসলো আর বলতে লাগলো, কিরে ছোট লোকের বাচ্চা, এখনো যাসনি নাকি দুপুরে খেয়ে যাবি?
কথাটা শেষ না হতেই ফুপা বলে উঠলেন, রুমি কি বলছো এসব? কুকুরের পেটে কি ঘি হজম হয়? আর রাফি তুই এগুলো কি হজম করতে পারবি? এটা বলেই দুজনে হাসতে থাকে। এটা দেখে ফুপি আমার হাত ধরে নিচে নিয়ে আসলেন আর আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলেন, রাফি শোনা, তুই আর আমাদের বাড়িতে আসিস না। তোকে এরা এত অপমান করে, আমারই খারাপ লাগে। এটা বলেই আমাকে ছেড়ে দিয়ে চলে গেলেন। আমি ভাবছি ছোট লোকের আবার মান সম্মান আর অপমান হতে হতে এখন আর গায়ে লাগে না। এসব ভাবতে ভাবতেই ফুপিদের বাড়ি থেকে বের হলাম। হঠাৎ করে আমি লক্ষ্য করলাম আমার সামনে একটা সুন্দর গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়িটা দেখে মনে হচ্ছে অনেক দামি গাড়ি। অনেকক্ষণ তাকিয়েছিলাম গাড়িটার দিকে। হঠাৎ গাড়ির ভিতর থেকে একজন ভদ্রমহিলা নেমে আসলেন। আমি তখনও সেখানেই রয়েছি। সেখানে তিনি নামার সাথে সাথে আমাকে বললেন, তুমি আমাকে কি একটু সাহায্য করতে পারবে? জি। আমার গাড়িটার একটু সমস্যা হয়েছে, একটু বলবে গ্যারেজটা কোথায়? আমি কি একটু দেখতে পারি? তুমি কি পারবে? একটু চেষ্টা করে দেখতে পারি, আমার সামান্য একটু অভিজ্ঞতা আছে। আচ্ছা বাবা, একটু দেখে দাও, আমার খুব দরকারি কাজ আছে, তাড়াতাড়ি যেতে হবে। আমি আর কথা না বলেই গাড়িটা দেখতে লাগলাম। যা বুঝলাম একটা লিকেজ হয়েছে, তা সারিয়ে দিলাম। আমি বললাম, এবার গাড়িটা দেখেন তো ঠিক আছে কিনা। মহিলা গাড়িতে উঠলেন আর গাড়িটা স্টার্ট দিলেন। গাড়িটা চালু হলো। তিনি নেমে আসলেন আমার কাছে। বাবা, এই টাকাগুলো রাখো, তোমার কাজে লাগবে। কিছু টাকা আমার দিকে এগিয়ে দিয়ে, মাফ করবেন ম্যাম, আমার এই টাকাগুলো লাগবে না, আমার জন্য দোয়া কইরেন, তাহলে আমি খুশি। উনি আর কোনো কথা না বলে গাড়িতে করে চলে গেলেন। আমিও আর কোনো কথা না ভেবেই বাড়িতে চলে আসলাম। কি রে আব্বু, আজ এত দেরি হলো যে? খাবি কখন? একসঙ্গে খাবো, তাই বসে আছি। আম্মু, তুমি এখনো খাওনি? তুমি 10 মিনিট দাঁড়াও, আমি ফ্রেশ হয়ে আসি। কিছুক্ষণ পর খাওয়া দাওয়া শেষ করে আম্মুর সাথে চাচা ও তার পরিবার সম্পর্কে অনেক কিছু জানলাম। বিকেলে নাসিব ফোন দিল, আবার বের হলাম। আজ বিকালে অনেক জায়গায় ঘুরলাম, অনেক কিছু করলাম। লাস্টে একটা জায়গায় বসলাম, আমাদের প্রিয় জায়গা, নদীর পাড়ে বসে আছি। এমন সময় নাসিব বলল, রাফি, কাল তো ঢাকায় যাবি, আমাকে ভুলে যাবি না তো? আমি কিছু না বলেই জড়িয়ে ধরলাম আর বললাম, আমার তো ভাই নাই, তুই আমার সেই ভাই, তোকে আমি কিভাবে ভুলবো বল। নাসিব আর আমি গল্প করতে করতে আমাকে বলল, রাফি চল তো, আমার বাড়িতে একটু কাজ আছে। আমি জানি না কিসের জন্য আমাকে নিয়ে যাচ্ছে, হয়তো আন্টিদের সাথে দেখা করাবে, তাই আমি আর না করলাম না। 20 মিনিট হাঁটার পর রাফির বাড়িতে গেলাম। আন্টির সাথে আমি আর নাসিব আড্ডা দিলাম। আড্ডা দিয়ে আমি যখন চলে আসবো তখন আমাকে নাসিব কয়েকটা প্যাকেট দিয়ে বলল, ঢাকাতে গিয়ে এগুলো খুলিস। আমি দেখলাম তার চোখের কোণে পানি, তাই আমি প্যাকেটগুলো নিয়েই বের হয়ে গেলাম। আর কোনো কথা বলিনি। রাত 10টা 9-এর দিকে বাড়িতে পৌঁছালাম। বাড়িতে গিয়ে আব্বু, আমি আর আম্মু একসঙ্গে খাবার খেলাম। এটাই হয়তো আমার শেষ খাওয়া। জানি না আর কবে আবারও একসঙ্গে খেতে পারবো কিনা। অনেক রাত হলো, সবাই ঘুমিয়ে গেছে, আমার আর ঘুম আসছে না। আমার প্রাণের শহর রংপুর ছেড়ে কাল চলে যেতে হবে। ভাবতেই অবাক লাগে, আজ গরিব বলেই আমার প্রিয় মানুষগুলোকে ছেড়ে অচেনা জায়গায় যেতে হচ্ছে। এসব ভাবছি আর চোখ থেকে পানি পড়ছে। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। ফজরের আজান হচ্ছে, নামাজ পড়ার জন্য উঠলাম। দেখি আম্মু আমার আগেই উঠে গেছে। আমি কিছু না বলেই নামাজে চলে গেলাম। নামাজ পড়ে এসে আব্বুর কাছে গেলাম। আব্বু আমাকে সবকিছু বুঝিয়ে দিলেন। আমি সবকিছু গুছিয়ে নিয়েছি, তাই আমার কোনো সমস্যা নেই। আব্বু সবকিছু বুঝিয়ে দিলেন, ওখানে কোনো প্রকার কষ্ট হবে না। তোর চাচা একটা মাটির মানুষ। কথা বলতে বলতেই আম্মু আমার জন্য খিচুড়ি রান্না করে নিয়ে আসলেন। আমি আর আব্বু খেয়ে নিলাম। এখন সকাল 6টা বাজে, আর 1 ঘন্টা পরেই আমার বাস, চলে যেতে হবে আমাকে। আমি গোসল করে রেডি হতে যাব, তখন আব্বু আমাকে একটা শার্ট ও একটা প্যান্ট দিলেন আর বললেন, এগুলো পরে আয়, আমি বাইরে আছি। আমি 10 মিনিটের মধ্যে রেডি হয়ে বের হয়ে দেখি আমার ভাই নাসিব বাইরে আব্বুর সাথে কথা বলছে। আমি আম্মুর থেকে বিদায় নিতে যাব, এমন সময় আম্মু কান্না করে দিলেন। আম্মু, তুমি কান্না করলে আমি কিভাবে যাব? তুমি আমার জন্য দোয়া করো আর আমার জন্য একদম চিন্তা করো না। আমি তো প্রতিদিন তোমার সাথে ফোনে কথা বলবো। রাফি, দেরি হয়ে যাচ্ছে তো, আসো। জি আব্বু। আমি, আব্বু আর নাসিব বাস স্ট্যান্ডে আসলাম, আর 15 মিনিট পর আমাদের বাস ছাড়বে। আমি আব্বুকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। আব্বু, আপনাদের ছেড়ে আমাকে চলে যেতে হবে, এটা আমি স্বপ্নে ভাবতে পারি না। আমার জন্য দোয়া করবেন আপনি, আমি যেন আপনার নাম উজ্জ্বল করতে পারি।
তুমি আমাদের নিয়ে চিন্তা করো না, নিজের খেয়াল রেখো। আমি যাওয়ার সময় নাসিবকে জড়িয়ে ধরে চলে আসলাম। আমার সিট জানালার পাশে, বাস ছেড়ে দিচ্ছে। আমি মাথা বের করে দেখলাম নাসিব কান্না করছে। আমি তাদের বিদায় দিলাম। বাস আপন মনে চলছে। আমি বাইরে তাকিয়ে আছি আর নীরবে চোখের পানি ঝরাচ্ছি। সত্যি খুব কষ্ট লাগছে আমার, কেন যেন ঘুম ঘুম লাগছে। তাই কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে গেলাম। হঠাৎ করে মনে হচ্ছে কেউ আমাকে ডাকছে, তাই তাকিয়ে দেখলাম একটা মেয়ে। কিছু বলবেন? কিছু মনে না করলে আমাকে কি আপনার সিটটা দেওয়া যাবে? আমার একটু সমস্যা আছে তো। আমি আর কিছু না বলেই সরে গেলাম। তারপর আবার একটা ঘুম। 2 ঘন্টা যাওয়ার পর একটা খাবারের বিরতি দেওয়া হলো। আমি উঠে দেখি আমার পাশের মেয়েটা নেই। হঠাৎ করে লক্ষ্য করলাম মেয়েটা আসলো, এসে বলল, একটু সরেন, আমি আমার সিটে যাব। মেয়েটা এমন ভান করলো যে সিটটা তার নিজেরই। আমি বিরক্ত একটা ভাব নিয়ে বললাম, সিটটা চাওয়ার সময় কত মিষ্টিভাবে বললেন, আর এখন? আমার যা ইচ্ছা তাই করব, আপনাকে কেন বলতে হবে? আমি কোনো কথাই বললাম না। বাসটা চলতে শুরু করলো। আমি আর কোনো কথাই বললাম না। আমার খুব খিদে লেগেছে, তাই আমি আমার ব্যাগটা খুঁজতে লাগলাম। কিছু আছে নাকি আশা করি কিছুই থাকবে না, কারণ আমি তো কিছুই নেইনি। খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম আমার ব্যাগে একটা টিফিন বাটি। বাটিটা খুলে দেখলাম খিচুড়ি আছে। আমি খাওয়ার জন্য পানির বোতল খুঁজতে লাগলাম, কিন্তু পাচ্ছি না। হঠাৎ আমার সামনে একটা বোতল দেখতে পেলাম। আমি দেখলাম আমার পাশের মেয়েটা দিল আর বলল, আমি আপনাকে এমনি এমনি বোতলটা দিচ্ছি না, আমারও খিদা লাগছে। আমি আপনার খাবার থেকে একটু ভাগ বসাবো তো, তাই। মেয়ে তো নয়, মনে হয় রাক্ষসী। আমি উপায় না পেয়ে মাথা নাড়ালাম। তারপর আমি ওই মেয়েকে কিছু খাবার দিলাম আর আমি খেলাম। খাওয়া শেষ করলাম। মেয়েটাকে ধন্যবাদ দিয়ে আবার ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি, কারণ জানালার ধারে হলে হয়তো বাইরের দৃশ্য দেখতে পারতাম। এমন সময় মেয়েটা বলল, আমি ঈশিতা, আপনার নাম কি? আমার নাম রাফি, আমার বাড়ি রংপুরে। আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। আপনার কিন্তু একটু বেশিই ভাব। কিছু বললেন আমাকে? আরে না, কিছু না। আপনার নামটা কিন্তু সুন্দর। ধন্যবাদ। এইভাবে আরো অনেক কথা হলো। আসলে এই মেয়েটা অনেক ভালোই। কথা বলতে বলতে কখন যে ঢাকায় চলে আসলাম বুঝতেই পারিনি। বাস থেকে নেমে গেলাম, কিন্তু ঈশিতাকে দেখলাম না। মনে হয় চলে গেছে। আমি তো ঢাকার কিছুই চিনি না, তাই বাস স্ট্যান্ডেই বসে আছি। এমন সময় আব্বু ফোন দিল। আমি ফোনটা ধরলাম। আসসালামু আলাইকুম আব্বু, আমি এখনই বাস থেকে নামলাম। তোর চাচা ওখানেই আছেন, ফোন দে। জি আচ্ছা আব্বু। আব্বুর সাথে কথা বলে আমি ফোনটা দিলাম ছোট চাচাকে। ফোন ধরলো চাচা। হ্যাঁ রাফি, তুমি কোথায়? আমি তো বসে আছি কালো শার্ট প্যান্ট পরে। আপনি কোথায়? তুমি কি কালো শার্ট আর কালো প্যান্ট পরে আসো? আর তোমার হাতে লাল কালারের ব্যাগ আছে? জি চাচা। আমি দেখতে পাইছি। চাচা আসলো। চাচা আমাকে দেখেই বলল, রাফি, তোমার আব্বু কেমন আছেন? ভাইজানকে কতদিন দেখিনি, ভাবি কেমন আছেন? জি ভালো আছেন। আপনি কেমন আছেন? আমি ভালোই আছি। তুমি কিন্তু তোমার আব্বুর মতোই হয়েছো। আমি আর চাচা একটা গাড়িতে উঠলাম। গাড়ি চলতে লাগলো। চাচার গাড়ি চলছে, আমি গাড়ি জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছি। কত বড় বড় দালান কোঠা, কত সুন্দর সুন্দর। এই ঢাকাতে না আসলে জানতেই পারতাম না আমাদের বাংলাদেশেও এত বড় বড় দালান কোঠা আছে। এইসব দেখতে দেখতে আমাদের গাড়ি থামলো। চাচা আমাকে বলল গাড়ি থেকে নামতে। আমি গাড়ি থেকে নেমেই অবাক, এটা কিভাবে বাড়ি হতে পারে? এটা তো একটা রাজপ্রাসাদ। আমি বাইরে থেকেই দেখে অবাক হয়ে গেলাম। এত সুন্দর আর এত বড় বাড়ি আমি দেখিনি। চাচা আমাকে ভিতরে নিয়ে গেলেন। আমি ভিতরে গিয়ে দেখে তো আরো বেশি অবাক। সোনার রঙে সাজানো তাদের বাড়ি, একটা রাজমহলকেও এটা হার মানায়। চাচা আমাকে বলল যে, চলো তোমার রুমটা দেখিয়ে দেই। আমি মাথা নেড়ে ইশারায় সম্মতি দিলাম। চাচা আগে যাচ্ছেন আর আমি তার পিছনে যেতে যেতে আমি বাড়িটা সব কিছু দেখতে দেখতে চাচাকে হারিয়ে ফেললাম। তাই আমি অন্য কোথাও না গিয়ে ওখানেই দাঁড়িয়ে রইলাম। এমন সময় এক ভদ্রমহিলা, মহিলা বললে ভুল হবে, কারণ একটা যুবতী কন্যা দেখতে খুবই সুন্দর, একদম রাজকন্যা। আমি যেন সারা বছর পার করে দিতে পারবো তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে। আমি অপলক দৃষ্টিতেই তাকিয়ে আছি তার দুটো সরল চোখে। হঠাৎ করে আমার গাল ব্যথা করতে শুরু করলো। আমি বোঝার চেষ্টা করতে লাগলাম কি হয়েছে আমার। অবশেষে মেয়েটার কথাই বুঝতে পারলাম আমার গালে একটা থাপ্পড় দিয়েছে। আমি কিছু না বলেই নিচের দিকে তাকিয়ে আছি, আর মেয়েটা বলা শুরু করলো, ওই তুই কে রে? এমন খ্যাত হনুমানের মতো দেখতে, মাথায় আবার তেলও দিস। তোরে এখানে কে ঢুকতে দিল? আমার কথা না শুনেই দারোয়ানকে ডাকতে লাগলো। তার চেঁচামেচিতে চাচা নিচে আসলো। আমি মাথা নিচুই করে আছি, কোনো কথা বলছি না। কি রে কাউয়া বিড়াল, কথাও বলতে জানিস না দেখছি।
তোর মতো ছোট লোকদের কেন যে আমাদের বাড়িতে দেখতে হয়? তোর সাহস কি করে হয় আমাদের বাড়িতে এইভাবে ঘুরে বেড়ানোর? এটা বলেই আনিশার গায়ে যত জোর ছিল তত জোর দিয়েই আমাকে একটা থাপ্পড় মারলো। থাপ্পড়টা এত জোরে ছিল যে আমার ঠোঁট কেটে রক্ত বের হয়ে গেছে। আমার চোখেও কি কারণে পানি চলে এসেছে, মাথাটা ঝিমঝিম করছে, তাই আমি সেখানে বসে গেলাম। এমন সময় চাচা এসে তার একমাত্র আদরের রাজকন্যাকে একটা থাপ্পড় দেয় আর বলে, এই ছেলেটা কে তুমি জানো? যাও ওর কাছে ক্ষমা চাও। আমি কোনো মানুষরূপী কোনো পশুর কাছে ক্ষমা চাইতে পারবো না। আনিশা এটা বলেই কান্না করতে করতে চলে গেল। আমি পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বললাম, চাচা আমার রুমটা একটু দেখিয়ে দিবেন। চলো। চাচা আমাকে রুম দেখিয়ে দিয়ে বললেন, জানো রাফি, এটা তোমার আব্বুর ঘর। আমি যত্ন করে রেখেছি এই ঘরটাকে। আমি আমার ভাইজানকে অনেক ভালোবাসি। থাক সেই কথা, তুমি ফ্রেশ হয়ে আসো, আমরা একসাথে লাঞ্চ করব। আমারও খুব খিদা লেগেছে, তাই হ্যাঁ বলে দিলাম। আমি ফ্রেশ হতে যাব। এমন সময় চাচা আমার হাত ধরে বললেন, বাবা তুমি তোমার বোনটাকে মাফ করে দাও। ও এমনই, কিন্তু বন্ধু হয়ে গেলে বুঝতে পারবে যে এটা সেই আগের আনিশা না। আর ওর ব্যবহারের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। ছোট মানুষ, না জেনেই ভুল করেছে। তুমি বাবা ওর উপর রাগ করে থেকো না। আব্বু ঠিকই বলেছিল, তার ভাই মাটির মানুষ। চাচা আপনি আমাকে সত্যি এইবার লজ্জায় ফেললেন। আমি কিছু মনে করিনি, আর আমারও একটা ভুল হয়েছিল। চাচা আমার খুব খিদা লেগেছে, আপনি খাবারের ব্যবস্থা করেন, আমি ফ্রেশ হয়ে আসছি। চাচা চলে গেলেন। ওইদিকে আনিশা, ওই ছোট লোকটার জন্য আজ বাবা আমার গায়ে হাত তুলেছেন। বাবা আমাকে কোনোদিনও বকা দেননি। আর কোথাকার কোন গেও ভূতের জন্য আজ আমাকে থাপ্পড় মারলো। তোকে আমি উচিত শিক্ষা দেবো, ছোট লোকের বাচ্চা। তুই তৈরি থাক, এই আনিশাকে জিনিস তুই হারে হারে বুঝবি। আমি ফ্রেশ হয়ে বের হলাম, ব্যাগ থেকে কাপড় বের করছি। এমন সময় নাসিফের দেওয়া প্যাকেটগুলো খুললাম। প্যাকেট খুলেই আমি অবাক, কারণ ওগুলোতে কাপড় আছে আর তার সাথে কিছু টাকাও আছে। আমি নাসিফকে ফোন দিচ্ছিলাম, তখনই দেখি নাসিফ কল দিয়েছে। রাফি ঠিক মতো পৌঁছেছিস? তোর চাচাকে খুঁজে পেয়েছিস? দোস্ত, আমি এখন চাচার বাড়িতেই আছি, এখানে আমার কোনো সমস্যা নেই। রাফি আন্টির সাথে কথা বল। দে। বাবা রাফি, ঠিক মতো পৌঁছাচ্ছিস তো? যেতে কোনো অসুবিধা হয়নি তো? আম্মু, আমার কোনো অসুবিধা হয়নি। চাচা চাচি অনেক ভালো মানুষ, তোমরা আমাকে নিয়ে চিন্তা করো না। আমি বেশ কিছুক্ষণ কথা বলে খেতে গেলাম। খাবার টেবিলে গিয়ে দেখি তানিশা বসে আছে, আর তার পাশেই চাচি আর চাচা সামনের একটা চেয়ারে বসে আছেন। আমি দাঁড়িয়ে আছি, কোথায় বসবো তাই। তখন চাচা আমার পরিস্থিতি বুঝে আমাকে দোকানে একটা চেয়ারে বসতে বললেন। আমি যে বসতে যাব অমনি আনিশা খাবার টেবিল থেকে উঠে চলে গেল। আমরা তিনজনেই খাওয়া শুরু করলাম। চাচা চাচির সাথে পরিচয় করিয়ে দিলেন। খাবার খেতে খেতে চাচা বলল, এখন থেকে আমাকে তুমি ছোট আব্বু বলে ডাকবে, আর তোমার চাচিকে ছোট আম্মু বলবে, কেমন? কোনো সমস্যা হলে বা কিছু লাগলে কোনো লজ্জা না করে বলবা। মনে করো আমরাই তোমার আব্বু আম্মু। আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। খাওয়া শেষ হলে আমি রুমে গিয়ে শুয়ে পড়ি। অনেক ক্লান্ত লাগছে। শোয়া মাত্রই আমার ঘুম চলে আসে। আমি ঘুমিয়ে একদম রাত পার করে দিলাম। ফজরের আজানে আমার ঘুম ভাঙলো। আমি নামাজ পড়ার জন্য উঠলাম, কিন্তু আমি তো জানি না মসজিদ কোথায়, তাই বাড়িতেই নামাজ পড়ে নিলাম। সকালে নাস্তার জন্য ডাকা হলে আমি গেলাম। দেখি সবাই আছেন, কিন্তু আনিশাকে তো দেখলাম না। তাই ছোট আব্বুকে বললাম, ছোট আব্বু, তানিশা আপু কই? আমার কথা শুনে চাচা চাচি দুজনে হাসতে লাগলো আর বলল, ও তোমার 1 বছরের ছোট। ছোট হলে কি আপু বলা যায় না? নাস্তা করে আমার রুমে আসলাম। আমার খারাপ লাগলো। আমার জন্য হয়তো তানিশা আপু খেতে আসেনি। আমার সরি বলার দরকার, তাই কোনো কিছু না চিন্তা না করেই চলে গেলাম আনিশাকে খুঁজতে। আনিশাকে খুঁজতে লাগলাম, তাকে ছাদে পেলাম। আমি তার পারমিশন নিলাম, আসতে পারি কি? আনিশা আমার দিকে তাকিয়ে চলে যেতে চাইল। আমাকে মাফ করে দেন। আমি জানি না কেন আপনারা এমন করেন। আমাকে কেউ দেখতে পারে না। আচ্ছা, আমি আর আপনার সামনে আসব না। এখানে থাকার একটু জায়গা দিয়েন, তাহলেই হবে। আমি আর আপনাকে বিরক্ত করব না। আনিশার সাথে কথা বলে ছাদ থেকে নেমে রুমে চলে আসলাম। সেই দিনের পর থেকেই আর রুম থেকে বের হইনি। খাওয়ার সময় কিছু একটা বলেই আমার রুমে নিয়ে আসতাম। এইভাবেই 8 দিন চলে গেল। বাড়িতে থাকি, চাচার বাড়ির সামনে বাগান আছে। একটা ফাঁকা জায়গা ছিল, তাই ভাবলাম একটা ফুলের বাগান করব। তাই চাচার রুমে গেলাম। ছোট আব্বু, আমি আসব। রাফি, হ্যাঁ আসো বাবা। ছোট আব্বু, কিছু কথা ছিল। বলো। বাড়ির সামনে একটু ফাঁকা জায়গা আছে, আমি ওই জায়গাটায় কয়েকটা ফুলের ও কিছু সবজির চাষ লাগাতে চাই।
এটাই তো ভালো, করো তুমি। চাচার সাথে কথা শেষ হওয়ার পরও দাঁড়িয়ে আছি আমি। রাফি, আরো কিছু বলবা নাকি? ছোট আব্বু, আমার কলেজের ভর্তি হওয়ার ব্যাপারটা যদি দেখতেন। চাচা কিছুক্ষণ ভেবে বলল, তোমাকে কাল কলেজে নিয়ে যাবো, রেডি থেকো। জি। আমি অনেকটা খুশি হয়ে তারপর আমি চাচার রুম থেকে বের হয়ে আসছিলাম, তখন দেখি আনিশা দাঁড়িয়ে আছে। আমি আনিশাকে দেখে মাথা নিচু করে চলে আসছিলাম। রাফি, তোমাদের সাথে আমার কথা আছে, ছাদে আসো। এটা বলেই আনিশা চলে গেল। আমিও কিছু না বলে তার পিছু পিছু চলে গেলাম। আপনি কি বলবেন? আমি আসলে ইচ্ছে করে আপনার সামনে যাইনি। আমি চাচার সাথে দেখা করতে গেছিলাম, কিছু কথা ছিল। মাথা নিচু করেই বললাম, কি বললা বাবাকে? কলেজে ভর্তি হওয়ার জন্য আমি রংপুর থেকে ঢাকাতে এসেছি। তা তুমি কোন কলেজে ভর্তি হবা? কিছু ঠিক করলা? যে কোনো একটা কলেজে ভর্তি হতে পারলেই হবে। আমি শুধু পড়াশোনা করতে চাই। রাফি, আমি তোমাকে একটা কথা বলার জন্য এখানে ডেকেছি। জি বলেন। আই এম সরি, সরি ফর এভরিথিং, প্লিজ ফরগিভ মি। ওয়াই? আমার তোমার সাথে ওইভাবে কথা বলা উচিত হয়নি, তাই সবকিছুর জন্য সরি। তুমি সবকিছু ভুলে যাও, এখন থেকে আমরা বন্ধু হলাম, ওকে? গরিবের কি বন্ধু হতে পারে? আমি তো ক্ষেত বেড়ার কাউয়া। কেন হতে পারে না? গরিবরা কি মানুষ হয় না, নাকি তারা ইচ্ছে করেই গরিব হয়? সবাই তো আল্লাহর সৃষ্টি। আনিশার কথাটা আমার সত্যি অনেক ভালো লাগলো। তাকে বিশ্বাস করতে ইচ্ছে করছে। সে প্রমাণ করলো সবাই এক হয় না। আমি হ্যাঁ বলে দিলাম। তারপর আমি রুমে চলে আসলাম। আনিশা আমাকে তার সাথে কথা বলার জন্য বলেছিল, কিন্তু আমার মাথা ধরেছিল, তাই চলে আসলাম। রুমে এসে দেখি নাসিব কল করেছে। আমি কলটা রিসিভ করলাম, তার সাথে অনেক কথা বললাম। তারপর ফ্রেশ হয়ে সময় দেখলাম, এখন রাত 8:37 বাজে। তাই ভাবলাম একটু ঘুরে আসি ছাদ থেকে। যেই ভাবা সেই কাজ, তাই আমি ছাদে আসছিলাম। হঠাৎ আমার কানে ভেসে আসলো একটা আওয়াজ। কণ্ঠটা আনিশার। কথাটা ঠিক এমন ছিল, তোরা শুধু দেখ ওই কুত্তার বাচ্চার আমি কি অবস্থা করি। আমি মনে করলাম এটা হয়তো এমনি কাউকে বলছে। আমি ছাদের এক কোনায় দাঁড়িয়ে আছি। তানিশা আমার পাশে এসে দাঁড়ালো আর বলল, তা কি মনে করে এখানে আসা হলো শুনি? আসলে ঘরে থাকতে ভালো লাগছিল না, তাই আসলাম। আপনার সমস্যা হলে বলেন, আমি এখান থেকে চলে যাচ্ছি। কথাটা বলেই আমি হাঁটা শুরু করলাম। পিছন থেকে আনিশা আমার হাতটা ধরে বলল, সমস্যা তো আমার একটা আছে, তবে তুমি আমাকে আপনি করে বলছো কেন? আমাকে এখনো ক্ষমা করতে পারোনি, তাই না? না না আপু, ছি, আপনি এমন কথা কেন বলছেন? আমার কি সে ক্ষমতা আছে? আমি কারো উপর কখনো রেগে থাকি না। তাহলে এখন থেকে আমাকে আর আপনি করে বলবে না, তুমি করে বলবে, কেমন? এরপর যদি আর একবার আপু বা আপনি করে বলো, গলা টিপে মেরে ফেলবো। আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। তারপর আমি আর আনিশা অনেক কথা বললাম। তারপর একসাথে খেতে গেলাম। চাচা চাচি আমাদের একসাথে দেখে খুশি হলেন। আজ সবাই একসাথে রাতের খাবার শেষ করে যার যার রুমে গেলাম। আমি রুমে এসে আব্বু আম্মুর সাথে কথা বলে ঘুমাতে যাব, এমন সময় আনিশার কথাগুলো আমার মনে হতে লাগলো। সত্যি আনিশা অনেক ভালো, আর ভালো হবেই না কেন? আমার চাচা চাচি যে এত ভালো। ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেছি ঠিক নেই। সকালে কারো ডাকে ঘুম ভাঙলো। চোখ মেলে দেখি আনিশা। আমি মনে হয় স্বপ্ন দেখছি, তাই আবার ঘুমিয়ে গেলাম। হঠাৎ মনে হলো টিনের চাল দিয়ে পানি পড়ছে, তাই আমি তাড়াতাড়ি উঠে হাতের কাছে যা ছিল তা বিছানার উপর রাখলাম। আরে, আমি তো ভুলেই গেছি আমি চাচার বাড়িতে আছি। এখানে তো বৃষ্টি পড়ার কথা না। সামনে তাকিয়ে দেখি আনিশা জগ হাতে দাঁড়িয়ে আছে। আমি লজ্জা মাখা কণ্ঠে বললাম, এই সব তোমার কাজ? আনিশা হাসতে হাসতে শেষ। তার হাসিটা যে এত সুন্দর তা বলে বোঝাতে পারবো না। আমি এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি। আনিশা বিষয়টা বুঝতে পেরে বলল, তুমি রেডি হয়ে নিচে আসো, নাস্তা করে কলেজে যাব। এটা বলেই আনিশা চলে গেল। অজান্তেই আমারও মুখে হাসি ফুটে উঠল। তারপর নাস্তা করে বেরিয়ে গেলাম কলেজে। আমি আর আনিশা একটা গাড়িতে যাচ্ছি। আনিশা গাড়ি ড্রাইভ করছে। চাচা কাল রাতে সব ব্যবস্থা করে রেখেছেন। আনিশা আমাকে নিয়ে কলেজের খানিকটা দূরে নামাই দিয়ে বলল, একটা রিক্সা করে আসো। আমিও তাই করলাম। তারপর প্রিন্সিপালের রুমে গিয়ে আমার পরিচয় দিলাম। তিনি আমার চাচাকে ফোন দিয়ে আমার ভর্তি কনফার্ম করলেন। সেই দিন ক্লাস করে আবার একই জায়গাতে আনিশার সাথে দেখা।
সে আমাকে দেখে বলল গাড়িতে আসতে। আমিও গাড়িতে উঠলাম। তারপর সকালের ঘটনাটা জানতে চাইলাম। তাই সে বলল একটা ফ্রেন্ডকে নাকি নিতে যাওয়া লাগে। আমাদের বেশ ভালোই বন্ধুত্ব হয়ে যায়। আর আমি প্রতিদিন এক জায়গাতে নামতাম আর উঠতাম কলেজের পথে। এইভাবে কয়েক মাস পার হয়ে গেল। আমাদের পরীক্ষার রেজাল্ট দিল। আমি ফার্স্ট ক্লাসে পাশ করেছি আর আনিশা কোনো রকম পাশ করে, যার ফলে চাচা একটু রাগ হয় আর আনিশাকে বকা দেয়। এতে আনিশার রাগ আমার উপর আরও বেড়ে যায়। তার মধ্যে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। তারপর সে ভাবতে থাকে কিভাবে আমার উপর তার প্রতিশোধ নিবে। আনিশা রেগে তার রুমে চলে যায় আর ভাবতে থাকে কিভাবে আমাকে অপমান করে আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া যায়। আনিশা আর সেই দিন তার রুম থেকে একটুর জন্য বের হলো না। সেদিন কোনো রকম কেটে গেল। আনিশা সারাদিন সারা রাত ভেবে একটা বুদ্ধি বের করলো আর তার সেই বুদ্ধিতে মাঠে নেমে পড়ল। সকালে ঘুম থেকে উঠে দেখলাম আমার রুমের সামনে চাচা দাঁড়িয়ে আছে। আমি তাড়াতাড়ি উঠে চাচার কাছে গেলাম। চাচা বলল, তুমি কি আজ কলেজে যাবা? চাচা আমার না শরীরটা খারাপ করছে, তাই ভাবছি আজ কলেজে যাব না। চাচা আমার কাছে এসে কপালে হাত দিয়ে বলল, তোমার তো অনেক জ্বর এসেছে। চাচা তেমন কিছু না, একটু পরেই ঠিক হয়ে যাবে। এমনটা আমার মাঝে মাঝে হয়। ও, চাচা আপনি কি কিছু বলবেন? তুমি কি আনিশাকে একটু পড়াতে পারবে? ও তো পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারছে না, তাই ভাবলাম তুমি যদি একটু গাইড করতা। আচ্ছা চাচা, আমি পড়াবো। আপনি এখন খুশি তো? আমি অনেক খুশি হয়েছি। আর তুমি যদি পারো তাহলে কাল থেকে পড়াতে শুরু করে দাও, কেমন? জি আচ্ছা। আমি একটু ফ্রেশ হয়ে নিচে গেলাম আমার হাতে তৈরি করা বাগানটাই। সেখানে গিয়ে গাছে পানি দিলাম। তারপর রুমে গিয়ে একটা কাজ করছিলাম। এমন সময় আনিশা আসলো। রাফি, তোমাদের সাথে আমার কথা আছে। বলো। এখানে বলা যাবে না। আমার সাথে তোমাকে যাওয়া লাগবে। তুমি এখন রেডি হয়ে আসো, তোমাকে নিয়ে একটা জায়গায় যাব। কিন্তু কোনো কিন্তু না, তোমাকে যেতেই হবে। আনিশা, তুমি আমাকে কয়েক মিনিট সময় দাও। আমি নাস্তা করে রেডি হয়ে তোমার সাথে যাব। তোমাকে আমি নাস্তা করাবো, এখন চলো। তারপর আমি আর আনিশা গাড়িতে করে অজানা গন্তব্যে চলা শুরু করলাম। আমার জন্য অজানা, কিন্তু আনিশা চিনে। বেশ কিছুক্ষণ গাড়ি চলার পর একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামালো। অনেক বড় রেস্টুরেন্ট। আমি আর আনিশার ভিতরে প্রবেশ করলাম। আনিশা আর আমি রেস্টুরেন্টের শেষ টেবিলে গিয়ে বসলাম। আনিশা খাবার অর্ডার দিল। আমি চুপচাপ বসে আছি মাথা নিচু করে, কারণ আনিশাকে আজ অনেক সুন্দর লাগছে। সাদা ড্রেস, কালো খোলা চুল, সামনে হালকা বাদামি করা, ঠোঁটে আমার কাছে সত্যি অসাধারণ লাগছে। আমার কথা ছিল, তুমি এইভাবে নিচে তাকিয়ে থাকলে কিভাবে বলবো? তুমি বলো, আমি শুনছি। দেখো, তোমাকে একটা কথা বলি, আমি কোনো ভঙ্গিমায় যাচ্ছি না, তোমাকে সরাসরি বলছি। এটা বলেই আনিশা আমার হাত ধরে ফেলে। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। আমি তোমাকে ভালোবাসি, জানি তুমিও আমাকে ভালোবাসো। আনিশার কথাটা শেষ হওয়ার আগেই খাবার চলে আসলো। আমি আনিশাকে আর কিছু না বলতে দিয়ে, আপনি এগুলো কি বলছেন? আপনি কোথায় আর আমি কোথায়? আপনার কথা ভুল হচ্ছে। আর আমি আপনাকে কোনো দিনও ভালোবাসতে পারবো না, আমাকে মাফ করবেন। এটা বলেই আমি চলে আসতে যাব। তখন আনিশা বলে, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আচ্ছা, আমাকে না ভালোবাসার একটা কারণ বলো, আমি আর তোমাকে বিরক্ত করব না। আর আমি কোন দিক দিয়ে কম? আমার সবকিছুই আছে। কি নেই আমার? টাকা, সম্পদ সব আছে। আমি শুধু তোমাকে চাই রাফি, শুধু তোমাকেই চাই। এটা আমার দ্বারা সম্ভব না। আর আমি গরিব, আপনারা কত বড় লোক। আমি কোনোভাবেই চাচা চাচিকে কষ্ট দিতে পারবো না, ক্ষমা করবেন। আপনার সাথে আপনাদের মতো বড় লোকের ছেলেকেই মানায়, আমাকে নয়। কথাটা বলতে আমার যত দেরি, আনিশার সাথে সাথে খাবারের প্লেট থেকে চাকু নিয়েই তার হাতের এক জায়গায় কেটে দেয়। ধার না থাকায় খুব একটা বেশি কাটে নাই। আমি সাথে সাথে তার হাত থেকে চাকু ফেলে দিয়েই টিস্যু দিয়ে হাতে চেপে ধরলাম। আনিশাকে অনেক কষ্টে গাড়িতে বসিয়ে দিয়ে আমি ফার্মেসি থেকে তুলো, ব্যান্ডেজ আর স্প্রিন্ট নিয়ে আসলাম। তার হাতে ওইগুলো দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু সে কিছুতেই বুঝতে চাচ্ছে না, শুধু কান্না করেই যাচ্ছে। আর একটা কথাই বলতে থাকছে, আমাকে ভালোবাসতেই হবে। আমি কোনো উপায় না পেয়ে বললাম, আমাকে কিছুদিন সময় দেওয়া লাগবে। তুমি সময় নাও, কিন্তু আমার উত্তর কিন্তু হ্যাঁ চাই। যদি না বলো, তাহলে আমি নিজেকে শেষ করে দিব। আমি কিছু না বলে বাড়িতে যেতে বলে গাড়িতে উঠলাম। আনিশা গাড়ি চালাচ্ছে আর আমার দিকে তাকাচ্ছে। আমি আর একবারও আনিশার দিকে তাকাইনি। বাড়িতে আসলাম, এসেই আমার রুমে গেলাম।
আর ভাবতে লাগলাম কি থেকে কি হয়ে গেল। দুপুরে আর গেলাম না খেতে, তাই আনিশা আসলো আমাকে ডাকতে। আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও যেতে হলো, কারণ খুব জেদি মেয়ে। আমার সামনাসামনি চেয়ারে আনিশা বসলো। আমি আমার মতো খাওয়া শুরু করলাম। আমার যেন কেমন কেমন লাগছে। কি হয়েছে? বাবা মনে হয় আমার পায়ের ওপর দিয়ে বিড়াল গেল, তাই ভয় পেয়েছি। ও খাও। ভালো কথা মনে পড়লো, আজ থেকে রাফি তোমাকে পড়াবে। তোমার কি কোনো সমস্যা আছে? না বাবা, আমি তোমাকে এটা বলবো ভাবছিলাম, তার আগেই তুমি বলে দিলা। এটা বলেই আনিশা একটা শয়তানি হাসি দিল, যা আমার ভালো লাগেনি। আমি কোনো কথা না বলেই তাড়াতাড়ি খাওয়া শেষ করে আমার রুমে গেলাম। আমার খুব ঘুম পাচ্ছে, তাই ঘুমিয়ে গেলাম। সন্ধ্যায় ঘুম ভাঙলো, তাই ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে দেখি চাচি আমার রুমে। চাচি, কিছু বলবেন? বাবা আনিশাকে পড়াবে না? এই তো যাচ্ছি। আমার কোনো ইচ্ছা নেই আনিশাকে পড়ানোর। আমি রুমে ঢোকার আগে দরজায় নক করলাম। ভেতরে আসো। আমি গেলাম, দেখলাম আনিশা বসে আছে টেবিলে। বসো। আনিশা আমাকে চেয়ার দেখিয়ে দিয়ে বলল। আমি বসলাম আর থেকে পদার্থ বই বের করতে বললাম। আমি বায়োলজি পড়বো না, তাই আমি প্র্যাকটিক্যালও করব না। তাহলে কি পড়বা? রাফি, আজ আমি তোমাকে শিখাবো। বলেই আনিশা আমাকে কিস করতে লাগলো। আমি তাকে ধাক্কা দিয়ে ওখান থেকে বের হয়ে গেলাম। বের হতেই চাচি আমাকে বলে, এত তাড়াতাড়ি পড়া শেষ? আজ শুধু পড়া দিলাম, কাল থেকে ভালো করে পড়াবো। এটা বলে চলে আসলাম। আমার নিজেরই খারাপ লাগছে, কেন যে রংপুর ছেড়ে আসলাম ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালে আনিশা আসলো আর বলল, কি হলো, তুমি ওইভাবে চলে আসলে কেন? তোমার কি ভালো লাগেনি? কাছে আসো, আরেকটা দেই। দেখো, আমার এগুলো ভালো লাগে না। আমি তোমাকে বোনের মতোই দেখি। তুমি যদি ভালো করে পড়তে চাও তাহলে পড়াবো, না হলে আমাকে এখান থেকে চলে যেতে হবে। আনিশা কিছু না বলে চলে গেল, মনে হয় কষ্ট পেয়েছে। আমি সন্ধ্যায় তার রুমে নক করে প্রবেশ করলাম। সে এখন চুপ করে বসে আছে। আমি তাকে পড়ালাম, পড়া দিলাম। সে কোনো বাড়তি কথা বলেনি, এটা আমার ভালোই লাগলো। এইভাবেই আমার দিন যাচ্ছে। আমাদের আবার পরীক্ষা শুরু হলো। এই কয়েকদিনে আমিও আনিশাকে মনে মনে ভালোবেসে ফেলেছি। পরীক্ষার সময় আমি আর আনিশা একসাথে অনেক পড়তাম। এইভাবে আমি ওকে পড়াতাম। আমাদের দিনকাল ভালোই চলছিল। পরীক্ষা শেষ হলো, আমি আর আনিশা বসে আছি, ছাদে গল্প করছি। এমন সময় আনিশার ফোনে একটা কল আসে, তাই সে চলে যায়। আমি ছাদে থেকে কিছুক্ষণ পর নেমে যাই। রাতে শুয়ে শুয়ে ভাবছি কাল আনিশাকে মনের কথা খুলে বলবো। এভাবে বুকে চেপে আর রাখতে পারছি না। তারপরের দিন আমি আনিশাকে আমার মনের কথা বলতে তার রুমে যাই। সে আমাকে দেখে অবাক হয়, কারণ আমি শুধু তাকে পড়ানোর সময় তার রুমে যেতাম। কিছু বলবে? হুম। বলে ফেলো। আমি তোমার সাথে মিশতে মিশতে কখন যে তোমাকে নিয়ে মনে মনে ভাবতে শুরু করেছি জানি না। হয়তো আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি আনিশা। আমি তাকে আমার মনের কথাগুলো বললাম। আমার কথা শুনে আনিশা হো হো করে হেসে উঠল। আমি কিছু বোঝার আগেই দরজাটা লক করে দিল। আমার কাছে এসে বলতে লাগলো, আমি এই দিনটার জন্যই অপেক্ষায় ছিলাম, কি করে তোকে আমার জালে ফাঁসানো যায়। এটা বলেই আনিশা আবারও হাসতে শুরু করে। আমি কিছুটা ঘাবড়ে যাই। আনিশা কি বলছে এইসব? তার মানে আমি কি মিথ্যা মায়ায়, মিথ্যা ভালোবাসায় পড়েছি আমি? এইসব ভাবতে ভাবতে আনিশা আমার কাছে চলে আসে, একেবারে কাছে। কাছে এসেই তার হাত আমার গালে রাখলো। মনে করেছিলাম আমার সাথে মজা করে ওইসব বলেছিল, তাই আমি গাল ফুলিয়ে হাসতে যাব এমন সময় আনিশা তার নখ দিয়ে আমার গাল আঁচড়ে দিল। ওহ, কি ব্যথা বলে বোঝাতে পারবো না। আমি আনিশার হাত ধরে নিলাম শক্ত করে। তারপর বললাম, আনিশা, তুমি এমন করছো কেন? তুমি তো আমাকে ভালোবাসো, তাহলে কেন এমন অদ্ভুত ব্যবহার করছো আমার সাথে? কথাটা বলার সাথে সাথেই আনিশা বলতে শুরু করলো, ভালোবাসা? তোর মতো ছেলেকে ভালোবাসা যায়? তোরও তো কুকুর, কুকুরকে একদিন খাবার দিলে তারা মালিকের গোলাম হয়ে যায়, আর তুই আমার গোলাম না। তোকে গোলাম বানালে তো আমারই ক্ষতি, কারণ তোকে আমি এই বাড়িতে থাকতে দিব না। কিন্তু কেন? আমার কি কোনো দোষ হয়েছে? আমি কি কোনো খারাপ কাজ করেছি? আমি অন্যায় করে থাকলে আমাকে শাস্তি দিন। আপনার কাছে হাত জোড় করছি, আমাকে বাড়ি থেকে বের করে দিয়েন না। দরকার হলে আমি বাড়ির যে কোনো এক কোণে কুকুরের মতো পড়ে থাকব, তাও আমাকে এইভাবে তাড়িয়ে দিয়েন না। আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই। তো আমি কি করব? আমাকে তুই কি করতে বলিস? আমার কথার উপর কথা বলিস? তোর তো অনেক সাহস হয়েছে দেখছি।
বলেই আনিশা কি যেন খুঁজতে লাগলো। আমি তাকিয়ে দেখি চাবুক। তারপর আনিশা কোনো কথা না বলেই আমাকে চাবুক নিয়ে মারতে লাগলো। আমি না পারছি সইতে, না পারছি চিৎকার করে কান্না করতে। চিৎকার যেন বাইরে না চায়, তাই আমি আমার হাত দিয়ে মুখ চেপে ধরে আছি। আমি ব্যথায় মাঝে মাঝে আঁতকে উঠছি, কিন্তু কিছুই করতে পারছি না। আমার শরীরে খুব ব্যথা করছে। কোনো রকম নিজেকে ধরে রেখেছি। আমার শরীর দিয়ে যে রক্ত বের হচ্ছে তা বেশ বুঝতে পারলাম। না, আমি আর পারছি না। আনিশা, আমাকে আর এইভাবে মেরো না। আমার খুব কষ্ট হচ্ছে। আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমার ভালোবাসা কিন্তু মিথ্যা না, সত্যি সত্যি ভালোবেসেছি। তুমি আমাকে একেবারেই মেরে ফেলেও। আনিশা কিছুটা শান্ত হলো, তারপর বলতে শুরু করলো। তোর মতো ছোট লোকের বাচ্চা আমার বাড়ির কুকুর হওয়ারও যোগ্য না। তুই কেমনে ভাবলি তোরে আমি ভালোবাসি? কুকুরের দল বড় লোক দেখে লোভ সামলাতে পারে না। আমার চোখের সামনে আসলে তোকে যে আমি কি করব আমি নিজেই জানি না। তবে তোর ভালো কিছু হবে না, এটা বলে দিলাম। তাহলে এতদিন কি শুধু ভালোবাসার নামে অভিনয় করে এসেছো? আরে যা তো, কানের কাছে ভ্যান ভ্যান এই সব সময় শুনতে ভালো লাগে না। আজ আমার অনেক ভালো লাগছে, আমি আমার প্রতিশোধ নিতে পারলাম। কথাটা বলার সাথে সাথেই কাকে যেন ফোন দিল দিয়ে। হ্যাঁ বাবু, তুমি কোথায় জানো বাবু? আজ অনেক খুশি আমি। তুমি এখনই চলো, আমি ঠিকানা মেসেজ করে দিচ্ছি। আমার সামনেই কথাগুলো বলল। আমি বুঝতে পারলাম তার মনে হয় মনের মানুষকে এইসব বলল। আমি আর আমার চোখের পানি লুকাতে পারলাম না, সরাসরি আমার রুমে এসে কাঁদলাম। চোখের পানি শুকিয়ে গেল, আমার মনের আগুন এখনো জ্বলতে থাকলো। সারা রাত আমার ঘুম আসলো না। আজান হচ্ছে, নামাজ পড়তে যাব। অজু করে বের হয়ে দেখি আনিশা রুমে এখনো আলো জ্বলছে। তাই আমি দেখার জন্য দরজায় নক দিলাম। কয়েকবার নক দেওয়ার পর দরজা খুললো, আর খোলার সাথে সাথেই আমার দুই গালে দুটো চড় মেরে বলতে লাগলো। কুত্তার বাচ্চা, এখানে কি? ছোট লোকের বাচ্চা, ভাগ এখান থেকে। শালা তোর মতো লুচ্চা আমি একটাও দেখিনি। আমার চড় মারার কারণে ঠোঁটটা কেটে গেছে। আনিশার কথায় তার থেকে বেশি কষ্ট হচ্ছে, তাই আমি একটু মুচকি হাসি দিয়ে বললাম, রাতে তো ঘুমাওনি, এখন না ঘুমালে শরীর খারাপ করবে। এটা বলে চলে আসলাম। চোখের পানি মুছতে মুছতে রুমে এসে নামাজ পড়ে দোয়াতে আনিশার ভালোর জন্য দোয়া করতে লাগলাম। চোখের পানি যেন থামছে না। এইভাবে চলতে থাকে আমার দিন। আনিশা আমাকে কষ্ট না দিলে তার দিন যেত না। এখন আমাকে কলেজে অপমান করে, সবার সামনে চড় মারে। আমাকে কখনো তার চাকর বানায়, আবার কখনো তার গোলাম। কখনো আমাকে মানুষ বলে মনে করেই না। আমি আমার আব্বু আম্মুর কথা ভেবে এই বাড়ি থেকে কোথাও যেতে পারি না। আমার চাচা ব্যবসার কাজে দেশের বাইরে গেছে। আমার হাতে লাগানো গাছগুলো বেশ সুন্দরভাবে বেড়ে উঠছে। প্রতিদিনই পানি দেই। আনিশা আগের থেকে অনেক পাল্টে গেছে। চাচির সাথেও এখন খারাপ ব্যবহার করে। চাচি সুযোগ পেলেই অপমান করে দেয়। একদিন আমি আর চাচি বসে গল্প করছিলাম, এমন সময় আনিশা আসে, আমাকে আর চাচিকে দেখে দাঁড়িয়ে যায়। এই ছোট লোক তো আর এক ছোট লোকের সাথে গল্প করছে, হাউ ফানি। এটা বলেই তার রুমে চলে যায়। আনিশা আমাকে আর চাচিকে উদ্দেশ্য করে বলল, চাচি। আনিশার কথা শুনেই কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে গেলেন। আমার এখন আর কিছু হয় না, অভ্যাস হয়ে গেছে। কিন্তু চাচির জন্যই খারাপ লাগলো। আমাদের এইচএসসি পরীক্ষার 1 মাস 13 দিন সময় আছে। আমার একটা নোট কিনা লাগবে গণিতের, তাই বাসা থেকে বের হলাম। বের হয়ে দেখলাম আনিশা আর একটা ছেলে বাইকে করে যেন কোথায় গেল। আনিশা এত রাতে কোথায় যেতে পারে? আর ওই ছেলেটাকে তো আমি চিনি, ও খুবই খারাপ ছেলে। আমি কিছু না ভেবে একটা ট্যাক্সিতে উঠে তাদের ফলো করতে লাগলাম। ফলো করতে করতে দেখলাম তারা একটা নির্জন একটা বাড়ির ভিতর ঢুকলো। আমি কিছু বুঝতে পারলাম না, ছেলেটার উদ্দেশ্য ভালো না। তারা বাড়ির ভিতর ঢুকে গেল, আমিও তাদের পিছু পিছু ঢুকলাম। সেখানে ভীষণ অন্ধকার ছিল, তাই অত ভালো মতো কিছু বোঝা যাচ্ছে না। আমি হঠাৎ একটা রুমের সামনে এসে থমকে দাঁড়ালাম, কারণ সেখানে আলো ছিল, আর ছিল কেমন অদ্ভুত গঙ্গানোর আওয়াজ। আমি ভয়ে ভয়ে রুমের ভিতর প্রবেশ করেই আমার চোখ দুটো পড়ে যাওয়ার মতো অবস্থা, কারণ ছেলেটা আনিশাকে বন্দি করে তার জামা কাপড় খুলে দিচ্ছে, আর আনিশার মুখে কাপড় দিয়ে আটকানো আছে, যার ফলে সে চিল্লাতে পারছে না। আনিশার সাথে সাথে ছেলেটাও আমাকে দেখে ফেলেছে, তাই আমি বাধ্য হয়েই তাদের সামনে চলে আসি। আর ছেলেটা আমাকে দেখেই বন্দুক বের করে নিল।
আমি এখন কি করব ভাবছি। ও পেয়েছি। আমি ছেলেটাকে উদ্দেশ্য করে বললাম, তুমি কি শুধু আনিশাকে একাই ভোগ করবে? আমারও অনেক দিনের ইচ্ছা। আমাকে তোমার বন্ধু করে নাও, তোমারই ভালো হবে। ছেলেটা কিছু একটা ভাবছে। আনিশা আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, হয়তো নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। তুই ঠিক বলেছিস। এই মেয়েটা যা জিনিস না, একে একা খেয়ে শেষ করা যাবে না। তোকে ভাগ দিব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? তাকে একটা থাপ্পড় মার। শালির কি তেজ, আর সব তেজ গুঁড়ো করে দেব। আমার খারাপ লাগলেও কিছু করতে পারছি না, তাই তার কথায় একটা থাপ্পড় মারি। এতে আনিশারও কিছু করার নেই। আমি তাকে থাপ্পড় মেরে দিলাম। বিশ্বাস করেন, আমার অনেক কষ্ট হয়েছে। মনে হচ্ছে আমার বুক ফেটে হার্ট বের হয়ে যাচ্ছে। আমি ছেলেটাকে বললাম, আমরা এখন একটু মজা করি, আছে নাকি ওইসব? আরে আছে, আমার বাড়ি এখানে, সব আছে। এটা বলেই পাশের রুমে গেল, আর আমি তখন ওর পিছু গেলাম। আর ও রুমে যাওয়া মাত্রই আমি ওকে বাইরে থেকে লক করে দেই। ছেলেটাকে আটকে দিয়ে আমি সাথে সাথেই পুলিশকে ফোন দিয়ে জানিয়ে দিলাম। আনিশার কাছে গিয়ে দেখি ও হতাশ হয়ে গেছে। আমি সাথে সাথেই ওকে বাঁধন থেকে মুক্ত করে আমি ওকে নিয়ে বাড়িতে চলে আসি। ওকে মনে হয় এমন কিছু খাওয়ানো হয়েছে যার কারণে ও কেমন যেন করছে। আমি আর আনিশা কোনো মতে বাড়িতে পৌঁছালাম। তারপর বাড়িতে গিয়েই দেখি চাচি বসে আছে। আনিশার এমন অবস্থা দেখে বলে, কি হয়েছে? তারপর আমি বললাম, আমি আর তানিশা একটু বাইরে ঘুরতে গেছিলাম, আর আনিশার একটু মাথাটা ঘুরছে। ওকে ওর রুমে রেখে শুয়ে দিয়েই চাচি আর আমি আমাদের রুমে গেলাম। সকালে কারো চিৎকারে আমার ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখি আনিশা আর চাচি আমার রুমের সামনে। তাই আমি তাড়াতাড়ি উঠে গেলাম। দরজার কাছে যেতেই চাচি আমাকে ঠাস করে একটা চড় বসিয়ে দিল। গাল অনেক ব্যথা করছে। আমি কিছু বুঝতে পারলাম না, তাই অবাক হয়ে তাদের দিকে চেয়ে আছি। একবার তানিশার দিকে চেয়ে আছি, আবার চাচির দিকে। এমন সময় চাচি আমার কলার ধরে বলতে লাগলেন, তোকে আমি কত বিশ্বাস করে আমার এই বাড়িতে থাকতে দিলাম, আর তুই আমার বিশ্বাসের এমন মূল্য দিবি? আমি ভাবিনি কোনো দিনও। তুই আমার সব বিশ্বাস নষ্ট করলি। তোকে কত ভালোবেসেছিলাম, তোকে কোনো দিনও আমার অন্য চোখে দেখিনি। আর তুই কি করলি? আমার মেয়েটার সর্বনাশ করলি। আমি চাচির কথা শুনে আকাশ থেকে পড়লাম। উনি কি বলছেন এগুলো? আমি আবার আনিশার সাথে কি করলাম? আনিশাকে তো অসম্মানের হাত থেকে আমি বাঁচালাম। তাহলে কি আনিশা আমাকে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য এসব করছে? চাচি আমাকে বাড়ির বাইরে বের করে দিলেন। আমি কোথায় যাব? আমার তো কেউ নেই এই অচেনা জায়গায়। আর আমার মনে হয় চাচি হয়তো এমনি আমার উপর রাগ করে আছে, তাই হয়তো এমনটা করছে। রাগ কমে গেলে আবার আমাকে বাড়ির ভিতরে নিবে, তাই আমি বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছি। সকালে নাস্তাও হয়নি। আজ মনে হচ্ছে রোদের তাপ অন্য দিনের থেকে বেশি। অনেকক্ষণ হলো দাঁড়িয়ে আছি, না কেউ আসছে না। তাই ভাবলাম একটু দেখে আসি ভিতরে কিছু হচ্ছে নাকি। যেই বাবা সেই কাজ, বাড়ির ভিতরে ঢুকলাম। ঢুকতেই আনিশা আমাকে দেখে তার হাতে গ্লাস ছিল, আর সেটা আমার দিকে ছুঁড়ে দিল। আমি কিছু বোঝার আগেই আমার কপালে লেগে আমার কপাল কেটে গেল, আর সাথে সাথেই রক্তে আমার জামা পুরো লাল করে দিল। আমি অবাক দৃষ্টিতে আনিশার দিকে তাকিয়ে আছি, কারণ এই সেই মেয়ে যে আমাকে এত ভালোবাসতো। আমি না খেলে সেই খেত না। আমি রাতে ঘুমালে মাঝে মাঝে আমার বুকে মাথা রেখে ঘুমাতো, আর আমার একটু কষ্ট দেখতে পারতো না। আমার জ্বর আসলে সারা রাত আমার পাশে থাকতো, মাঝে মাঝে ঘুরতে নিয়ে যেত। এইসব ভাবছি, তখন আনিশা, আম্মু দেখো, এই ছোট লোকের বাচ্চাটা আবার এসেছে। ছোট লোকের সাহস দেখো আম্মু, আমার এত বড় ক্ষতি করো আমার সামনে কেমন করে তাকিয়ে আছে। কুত্তার বাচ্চাকে বাড়ি থেকে বের করে দাও। আনিশার কথা শুনে চাচি আসলো, আর আমার মনটা ভেঙে গেল। দয়া করে আমাদের তো এখন একা থাকতে দে। আমাদের তো যা সর্বনাশ করার করে দিয়েছিস। এখন আর আমাদের কষ্ট দিস না। তুই আমাদের চোখের সামনে থেকে যা। তোর মতো ছোট লোক আর নিচু মনের মানুষকে আমরা দেখতে চাই না। কিন্তু চাচি, আমার অপরাধটা, এটা বলার সাথে সাথে চাচি আমার গালে থাপ্পড় বসিয়ে দিল। আমি অবাক হয়ে চাচির দিকে তাকিয়ে আছি। এবার সত্যি কষ্টে আমার বুকটা ফেটে গেল। আমি আর আমার চোখের পানিটা ধরে রাখতে পারলাম না। আমি কাঁদতে কাঁদতে চাচির পা ধরে বলতে লাগলাম, চাচি, আপনারা ছাড়া আমার আর কে আছে বলুন? আমি তো এই শহরের কিছুই চিনি না, আর আমি সত্যি অসহায়ের মতো হয়ে যাব।
আমি আনিশার কোনো সর্বনাশ করিনি। তবুও আপনারা না হয় আর 2টা মাস আমাকে থাকার সুযোগ দেন। কথা দিচ্ছি, আমার পরীক্ষাটা শেষ হলেই চলে যাব। আমাকে থাকতে দেন। সারাদিনে না হয় একবেলা খেতে দিবেন, আমাকে বাড়ি থেকে বের করে দিয়েন না। আমি শেষ পর্যন্ত আনিশার পাও ধরলাম, কিন্তু আমাকে থাকতে দিল না। আর এইদিকে আমাকে তাদের বাড়ি থেকে বের করে দিল একটা কুকুরের মতো। আরে ভাই, আমার দোষ কি জানেন? আমরা গরিব, আমরা ছোট লোক। আরও একটা দোষ, মানুষের ভালো করতে নেই। যদি করেন তাহলে তার ফল আপনাকে পেতেই হবে। তাই আমিও পেলাম। আমার কি দোষ ছিল? আমি এখন কার কাছে যাব? কি করব? আমার যে মা বাবার স্বপ্নটা পূরণ করতে হবেই, এইসব ভাবছি আর হাঁটছি। এমন সময় একটা বড় গাছের নিচে আসলাম, সেখানে হেলান দিয়ে বসলাম, আর সাথে সাথেই বৃষ্টি শুরু হয়ে যায়। আজ অনেক কষ্ট হচ্ছে। নিজের ভালোবাসার মানুষটাও আমাকে বিশ্বাস করতে পারল না। সেদিন খুব ভিজলাম। রাতে বৃষ্টি থামলো, কিন্তু আমার জ্বরটা থামলো না। কারণ সারা দিন না খেয়ে আছি, তার উপর আবার কপাল ফেটে গেছে। কোনো রকম সকাল হলো, পকেটে হাত দিয়ে দেখি মোবাইল নাই। তাই নিজের মান সম্মান বাদ দিয়ে মোবাইলটা আনতে আনিশার বাড়িতে গেলাম। আনিশার বাড়িতে গিয়ে দেখলাম দারোয়ান চাচা দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই আমার কাছে আসলো। আমি চাচাকে সালাম দিয়ে আমার ফোনটা আনার জন্য বললাম। বেশ কিছুক্ষণ পর চাচা আসলো। আমি মোবাইল ফোনটা নিয়ে হাঁটা ধরলাম। চাচা ডাক দিল, বাবা দাঁড়াও। আমি পিছনে তাকিয়ে দেখলাম চাচা নিজেই আমার কাছে এসে আমাকে কিছু টাকা দিলেন। অনেক না করার পরও আমাকে জোর করে দিলেন। আমি টাকাগুলো নিয়ে আসলাম। আমি টাকা দিয়ে কিছু কিনে খেলাম। আমার গন্তব্য এখন ওই বড় গাছটার নিচে। আমি হাঁটছি, দূর থেকে মনে হচ্ছে ওটা আনিশা। আমি দাঁড়িয়ে গেলাম। হ্যাঁ, ওটা আনিশাই। আনুষা ক্লিনিকের সামনে দাঁড়িয়ে আছে। কেন, কিছু হয়েছে নাকি আনিশার? একটু কি দেখা করে আসবো নাকি? না থাক, কি মনে করবে। কিন্তু আনিশা এখানে কি করছে? আনিশার সামনে একজন মহিলা দাঁড়ালো, তার মুখ দেখতে পারছি না, তাও মনে হলো ওটা চাচি হবে। চাচি আর আনিশা গাড়িতে উঠে চলে গেল। আমি কৌতূহল বশত ক্লিনিকের ভিতরে গেলাম। সেখানে একজন ডাক্তারকে পরিচিত লাগছে। কোথায় যেন দেখেছি, মনে পড়ছে না। হ্যাঁ, মনে পড়েছে, এটা তো আনিশাদের ফ্যামিলি ডাক্তার। আমার ভালোই হলো, আমি সহজেই জানতে পারবো। আর ওনার সাথে আমার সম্পর্কটাও ভালো। আমি আর কোনো কিছু না ভেবেই চলে গেলাম ডাক্তার আঙ্কেলের কাছে। আমি সামনে এগোতে লাগলাম। ডাক্তার আঙ্কেল আমাকে দেখেই, আরে রাফি, কেমন আছো? তা কি মনে করে আমার এখানে? আসলে আঙ্কেল, আমার একটা খুব জরুরি কাজ আছে। তা তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? আঙ্কেল, আপনিই পারবেন আমাকে সাহায্য করতে। আচ্ছা বলো, কি জানতে চাও? আমি দেখলাম আনিশা আর চাচি আসছিল আপনার কাছে। চাচি কি অসুস্থ, নাকি অন্য কোনো কারণে আসছিল আপনার কাছে, নাকি আনিশার কিছু হয়েছে? আঙ্কেল, কিছু হয়েছে কি? আসলে বাবা, কি বলবো তোমাকে, আর কিভাবেই বলবো সেটা বুঝতে পারছি না। আঙ্কেল, হিয়ালি না করে আমাকে সবকিছু বলেন। আসলে আনিশা মনে করছে তার সাথে কেউ জোর জবরদস্তি করছে, আর তার সতীত্ব নাকি নষ্ট হয়েছে, আর সেটা নাকি তুমি আর তোমার বন্ধু মিলে করছো। আমি এই কথা শুনে মাথা নিচু করে আছি আর ভাবছি আমি কি করলাম আর আনিশা কি বলল। আমি আর কোনো কথা না বলেই সেখান থেকে চলে আসলাম। আমার মাথায় কিছুই ঢুকছে না, কি থেকে কি হয়ে গেল। আমি আবারও গাছের নিচে গিয়ে বসলাম আর ওইসব কথাগুলো ভাবছি। সন্ধ্যা হয়ে গেছে, খুব ক্লান্ত, তাই একটু চোখ বন্ধ করেছিলাম। তখন কেউ আমার কাঁধে হাত দিল। আমি তাকিয়ে দেখি ঈশিতা। আমি তো অবাক হয়ে তাকিয়ে আছি তার দিকে। ও এখানে কি করে? পাঠকদের হয়তো মনে নেই, রংপুর থেকে ঢাকা আসলাম। বাসের পাশের সিটে ঈশিতা। তুমি এখানে কি করো? আর এইভাবে শুয়ে আছো কেন? আর তোমার কপালে কি হয়েছে? এমনি, ও কিছু না। তা কি করো তুমি এখানে? আরে পাগল, আমার বাসার সামনেই তো তুমি আছো। তোমার কি হয়েছে বলো তো? আমাকে বন্ধু ভেবে বলতে পারো। তোমার তোমার চাচার বাসায় ওঠার কথা। কেন যেন ঈশিতাকে বিশ্বাস করতে ইচ্ছা করছে, তাই সব বলে দিলাম। দেখি ঈশিতার চোখে পানি। ঈশিতা আমার হাত ধরে টান দিল। আমি বসা থেকে উঠে দাঁড়ালাম। ঈশিতা আমাকে বলতে লাগলো, এখন তুমি আমার সাথে যাবা। আমি কোথায় যাব? তোমাকে কোনো কথা বলতে হবে না, আর আমার সাথে গেলেই হবে। আমি সত্যি আর নতুন করে অপমানিত হতে পারবো না, আমাকে মাফ করো। ঈশিতা আমাকে জোর করে নিয়ে গেল তার বাড়িতে। তার বাড়ির অবস্থা মোটামুটি মধ্যবিত্ত পরিবার। সে আমাকে তার পরিবারের সাথে আমাকে পরিচয় করে দিল। তার পরিবারের লোকজন খুব ভালো। ঈশিতার কথায় আমাকে তাদের বাড়িতে থাকতে দিলেন।
আমি ঈশিতাকে বললাম, ঈশিতা আমার জন্য তোমাদের কষ্ট করা লাগবে না, তোমরা থাকো, আমি যাই। ঈশিতা আমার হাত ধরে বলল, সবাইকে আনিশার মতো মনে করো কেন? বন্ধুর বাড়িতে তো থাকাই যায় নাকি? আমি অনেক চিন্তা ভাবনা করলাম, যেভাবেই হোক আমি পরীক্ষাটা দিব, তাই রাজি হলাম। ঈশিতা আমাকে একটা ঘর দেখিয়ে দিল আর বলল, ফ্রেশ হয়ে আসো। আমি ফ্রেশ হয়ে আসলাম। সবাই একসাথে রাতের খাবার খেলাম। ঈশিতার বাবা নেই, তার আম্মা আর একটা বড় ভাই আছে। উনি ব্যবসার কারণে বেশিরভাগ সময় বাইরে থাকে। ঈশিতা তার ভাইয়ার রুমে আমার থাকার ব্যবস্থা করলো। আনিশাদের ওখান থেকে আসার সময় দারোয়ান চাচার হাতে একটা চিঠি দিয়ে এসেছিলাম আর বলেছিলাম পরীক্ষাটা শেষ হলে যেন আনিশাকে দেওয়া হয়। আর ওইদিকে আনিশার রিপোর্ট ঠিক আছে, তার সতীত্ব ঠিক আছে, তারপরেও তার মনে কোনো আক্ষেপ নাই। আমাকে তো তারা বাড়িছাড়া করতে পেরেছে, কিন্তু চাচি তার ভুল বুঝতে পেরেছে। এখন কিছুই করার নেই। ঈশিতা আর আমি একসাথেই পড়তাম, তাই তার বইগুলো নিয়ে আমি আর ঈশিতা পড়তাম। পরীক্ষার আর কিছুদিন বাকি আছে। আমার আর ঈশিতার প্রস্তুতি ভালোই। আমরা সারাদিনই একসাথে পড়াগুলো করতাম, গল্প করতাম, অনেক মজা করতাম। প্রথম পরীক্ষা আমার আর ঈশিতার একই কলেজে পরীক্ষার সিট বসেছে। আর আমি পরীক্ষার রুমে ঢুকতে দেখলাম আনিশা আর তার বান্ধবীরা সবাই গল্প করছে। আমি শুধু একবার দেখেই আমার সিট খুঁজতে লাগলাম, আর ভাগ্যক্রমে আনিশার আগের সিটটাই আমার। আমি কোনো কথা না বলেই বসে গেলাম আমার সিটে। আমার কেমন যেন লাগছে, কেউ হয়তো আমার দিকে তাকিয়ে আছে। আমি আর সেদিকে না লক্ষ্য করে পরীক্ষা দিতে বসলাম। স্যার আসলেন, পরীক্ষা শেষ করলাম। আমি আর ঈশিতা চলে আসলাম। তারপর গণিত পরীক্ষার সময় দেখলাম আনিশার চোখে পানি টলমল করছে। আমি বুঝতে পারছি তার কমন আসে নাই, তাই আমি এমনভাবে বসলাম যেন আনিশা আমার খাতা দেখতে পারে। দেখি সে মাথা নিচু করে আছে, তাই আমি হালকা করে তার মাথায় হাত দিলাম আর ইশারায় বললাম আমার খাতাটা দেখার জন্যে। সে লেখা শুরু করলো, আমিও করলাম। এইভাবে আমাদের পরীক্ষাটা শেষ হলো। আনিশা আমাকে অনেক ডেকেছিল, কিন্তু আমি না শোনার ভান করে চলে আসি। এইভাবেই আমাদের পরীক্ষা শেষ হয়। আমি বুঝতে পারি আনিশা আমার উপর দুর্বল হয়ে গেছে। আমার পরীক্ষা শেষ হওয়ায় ঈশিতাকে নিয়ে ঘুরতে যাই, কারণ কাল আমি রংপুরে চলে যাব। আজ অনেক ঘুরলাম, অনেক এনজয় করলাম, মজা করলাম। আজকের দিনটা আমার সারা জীবন মনে থাকবে। কাল সকালে আমি ঈশিতাকে ও তার পরিবারকে বিদায় দিয়ে চলে আসলাম। ঈশিতার পরিবারের সাথে আমার খুব ভালো সম্পর্ক হয়ে গেছে। আমি বাড়িতে আসলাম, আম্মু দেখছি রান্না করছে। আম্মুকে সালাম করলাম। আম্মু আজ অনেক খুশি। আব্বুকে ফোন দিলাম, কিছুক্ষণের মধ্যেই আব্বু আসলো। আমি ফ্রেশ হয়ে সবার সাথে খাওয়া শেষ করে অনেক গল্প করলাম। জার্নি করে আসার কারণে আব্বু আমাকে ঘুমাতে বলল। আমিও রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। আমি আমার রুমে এসে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে দেখলাম এখন সন্ধ্যা হয়ে গেছে। অনেক দিন পর এসেছি বাসায়, তাই একটা আরামের ঘুম দিলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাসিবকে ফোন দিলাম, ওকে আমার বাড়িতে আসতে বললাম। কিছুক্ষণ পর নাসিব আসলো। আমি আর নাসিব চলে গেলাম আমার প্রিয় জায়গাটায়, নদীর পাড়ে। সেখানে বসে আড্ডা দিচ্ছি। এমন সময় ঈশিতার ফোন। বলো। তোমাকে না বলেছিলাম বাসায় পৌঁছে আমাকে একটা কল করতে, করনি কেন? অনেক দিন পর বাড়িতে আসলাম, খুশিতে ফোন দিতে ভুলে গেছিলাম, সরি। ও, একদিনে আমাকে ভুলে গেছো? ভালো লাগলো। তা কি করো এখন? রাগ করছো? সরি বললাম তো। আমি আর আমার বন্ধু নদীর পাড়ে বসে আছি। তুমি? বন্ধু নাকি বান্ধবীর সাথে ফোনটা দেও তো। তোমার বন্ধুকে? আমি কথা না বাড়িয়ে দিয়ে দিলাম, কারণ ওর যা রাগ, কি না কি করে বসে, আর মুখ দিয়ে একবার যা বের হবে তা করেই ছাড়বে। এক কথায় নাছোড়বান্দা। ঈশিতার এগুলো আমার আবার ভালো লাগে, আমার উপর জোর করে অধিকার খাটানোর চেষ্টা করে। আমি এটাও বুঝি সে আমাকে অনেক ভালোবাসে। আমিও তাকে পছন্দ করতে শুরু করি, তার কারণ আমি যেমন মানুষ মনে মনে খুঁজেছিলাম, ঈশিতা ঠিক তেমনই। খুব ভালো মনের মেয়ে একটা। এমন মেয়ে হাজারে একটা পাওয়া যায়। ওর সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, কোনো বন্ধুত্ব সম্পর্ক ছিল না, কিন্তু ও আমাকে ওর বাসায় থাকা খাওয়ার জায়গা দিয়েছিল। আমার বন্ধু হয়ে সব সময় পাশে ছিল। এমন মেয়েকে জীবনসঙ্গী হিসেবে কে বা না চায়। আমি নাসিবকে ফোনটা দিলাম। নাসিব আর ঈশিতা কি যেন কথা বলছে। নাসিব বারবার আমার দিকে তাকাচ্ছে। আমি তো এবার সত্যি ভয় পেলাম।
ঈশিতা সব বলে দিচ্ছে না তো? নাসিব আর ঈশিতার কথা শেষ হলো। নাসিব ফোনটা আমাকে দিয়ে চুপচাপ বসে আছে। আমি নাসিবকে গোতানো শুরু করলাম। কিরে, কথা বলছিস না কেন? নাসিব কিছু না বলে দাঁড়ালো। আমিও দাঁড়ালাম। আমি যেই কথা বলতে যাব, নাসিব আমার বাম গালে এক থাপ্পড় দিল। নাসিব আমার হাত ধরে তার মাথায় হাত দিয়ে বলতে শুরু করলো, রাফি, আমাদের বন্ধুদের কসম, ঢাকাতে কি কি হয়েছে আমাকে সব বল। আমি আর অভিনয় করতে পারলাম না। চোখের পানি বাধা মানছে না। আমি নাসিবকে সব বললাম। এখন আনিশাকে আমি শুধু ঘৃণা করি। আমি আর আনিশার সামনে কোনো দিনও যাব না। নাসিবকে সবকিছু বলতে পেরে মনটা একটু হালকা লাগছে। নিজের কাছে এখন অনেকটাই ভালো লাগছে। নাসিবকে ঈশিতার কথা বললাম। রাত অনেক হয়ে গেছে, তাই আমি আর নাসিব নিজের বাড়িতে আসলাম। আমি বাড়িতে এসে খাওয়া শেষ করে আম্মু আব্বুর সাথে অনেক গল্প করে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম ভাঙলে নামাজে গেলাম। নামাজ থেকে এসে আব্বুকে বললাম, আব্বু, আমিও আপনার সাথে কাজ করতে চাই। এখন তো আমি ফাঁকাই আছি, এই সময় কাজ করতে পারলে একটু ভালো হতো। আব্বু আম্মুর সাথে পরামর্শ করে বলল, কাজ কিন্তু খুব কঠিন, কিন্তু তুমি যখন চাইছো চলো না একদিন আমার সাথে। কাজ করতে ভালো না লাগলে আমাকে বলবা, কেমন? তোমার বেশি কষ্ট হলে আমি তোমাকে আর কাজ করতে দিব না। আব্বু, আপনি কোনো চিন্তা করেন না, আমাকে আপনার সাথে কাজে নেন, আমি পারবো ইনশাল্লাহ। আমি আর আব্বু কাজে গেলাম। আমি আব্বুর সাথে রাজমিস্ত্রির কাজ করতে গেলাম। আজ আমার কাজ হলো ইট নিয়ে 3য় তলায় দিয়ে আসা। আমার সাথে আরও একজন ছিল। আমি কয়েকবার কাজ করার পর আর পারছি না, তাও করতে লাগলাম। আমার পুরো শরীর ঘেমে গেছে। আমি আমার মতো কাজ করলাম। আজ অনেক ক্লান্ত লাগছে। আমার হাতে ফোসা পড়ে গেছে, হাত জ্বলছে। তবে কাজ শেষে যখন 300টা টাকা পেলাম, মনে হলো আমার কাছে এগুলো কোনো কষ্টই না। আমার জীবনে প্রথম রোজগারের টাকা। আজ আমি অনেক খুশি। সন্ধ্যার পর কাজ শেষ করে আমি আর আব্বু একসাথে কাজ করে বাসায় ফিরলাম। অনেকটা ক্লান্ত লাগছে। আমি আমার জীবনের প্রথম রোজগারের টাকা আম্মুর হাতে তুলে দিলাম। এতে আম্মু এত খুশি হলো যে বলার মতো না। আম্মু কেঁদে ফেলেছে। আমি আম্মুকে সান্ত্বনা দিলাম, আম্মু, তোমার এই ছোট ছেলেটা আর আগের ছেলেটা নেই, সে এখন বড় হচ্ছে। দোয়া করো আম্মু, জীবনে যেন কিছু একটা করতে পারি। আমি আজ একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করেই ঘুমাতে গেলাম, কিন্তু আমার শরীর খুব ব্যথা করছে। এখন কোনো রকমে ঘুমাতে পারলাম। মাঝরাতে আমার ঘুম চলে আসলো। আমি ঘুমিয়ে গেলাম। সকালে উঠলাম, নামাজ পড়ে এসে নাস্তা করে আব্বুর সাথে কাজে গেলাম। এইভাবেই দিন কাটতে লাগলো। মাঝে মাঝে ঈশিতার সাথে কথা হয়। আনিশাও আমাকে ফোন দেয়, কিন্তু আমি ধরি না। আমার ওর উপর এখন কোনো ফিলিংস নেই। হয়তো সে এখন চিঠিটা পেয়ে গেছে। আমি চিঠিতে বেশি কিছু লিখি নাই, ম্যাম, পৃথিবীর সবাইকে এক মনে করতে নেই। আর যে যেরকম কাজ করবে সে তার ফল পাবেই। আপনিও পাবেন। তবে হয়তো সেই দিন এমন কিছু হবে, কিছুই করতে পারবেন না। আমি সত্যি আপনাকে ভালোবাসতে চেয়েছিলাম, আপন করতে চেয়েছিলাম। ঠিকভাবে খোঁজ খবর নিয়ে দেখেন। চোখ থাকলে দেখতে পাবেন, মুখ থাকলে বলতে পারবেন, আর কান থাকলে শুনতে পাবেন। আল্লাহ না করুক এই রাফির কারণে আপনাকে চোখের পানি ফেলা লাগে। দোয়া করি ভালো থাকবেন। চাচা চাচিরে দেখে রাখবেন, তারা মাটির মানুষ, খুব ভালো তারা। ইতি, এই পৃথিবীর পরিচিত মানুষ, ছোট লোক। এখন প্রায় আমি আর আব্বু কাজে যাই। এখন আর আল্লাহর রহমতে কাজ করলে আর কোনো সমস্যা হয় না। এইভাবেই আমার আড্ডা, কাজ আর ঈশিতাকে নিয়ে আর বাবা মাকে নিয়েই ভালোই আছি। আজ কাজ করে বাড়িতে এসে দেখি আমাদের বাড়ির সামনে গাড়ি। ভালো করে দেখে চিনতে পারলাম এটা ছোট আব্বুর গাড়ি। কিন্তু এখানে কেন? তার মানে কি ছোট আব্বু আমাদের বাড়িতে এসেছে? এইসব ভাবতে ভাবতে বাড়ির ভিতরে ঢুকে দেখি আমাদের ছোট ড্রাইনিং রুমে চাচা চাচি বসে আম্মু আব্বুর সাথে গল্প করছে। আসসালামু আলাইকুম ছোট আব্বু। ওয়ালাইকুম আসসালাম বাবা। রাফি, তোমার এমন অবস্থা কেন? কাজে গেছিলাম, আপনারা গল্প করেন, আমি ফ্রেশ হয়ে আসছি। আমি আমার রুমে ঢুকে তো অবাক, দেখি আনিশা আমার রুমে বসে বসে আমার আঁকা পেন্টিংগুলো দেখছে। আমি কিছু না বলে আমার কাপড় নিয়ে বাথরুমে গিয়ে গোসল করে ফ্রেশ হয়ে বের হলাম। রাফি, কেমন আছো? কুকুর তো সবসময় রাস্তায় থাকে, কুকুর কেমন থাকে তা নিশ্চয়ই আপনার অজানা নয় ম্যাডাম। আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমি আমার ভুল বুঝতে পেরেছি। ছোট লোকরা কারো উপর রাগ করে থাকে না, এটা তাদের সামর্থ্যের মধ্যে পড়ে না।
এখন আপনি এখান থেকে যান। তোমার পায়ে পড়ে আমাকে ক্ষমা করে দাও। দেখুন, আব্বু আম্মু শুনতে পাবে। আমি ক্ষমা করেছি, এখন এখান থেকে যান প্লিজ, আমার ক্লান্ত লাগছে। আনিশা চলে গেল। আমি বিছানায় গাটা হেলে দিলাম। কখন যে ঘুমিয়ে গেছি, আম্মুর ডাকে ঘুম ভাঙলো। বাবা রাফি, খেতে আয়। যাচ্ছি। আম্মু শোনো, বল। ছোট আব্বুরা এখানে এসেছে কেন? তোকে নিয়ে যেতে এসেছে। না আম্মু, আমি তোমাদের ছেড়ে আর কোথাও যাব না। এখন তো আমার পড়া নেই। এইসব পরে হবে, এখন খেতে আয়। আম্মু তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। আমি ফ্রেশ হয়ে খেতে গেলাম। আমার পাশে আনিশা বসেছে। আমার অসহ্য লাগছে ওর পাশে বসে থাকতে। রাফি, তুমি কি আমাদের সাথে কাল ঢাকায় যাবে? ছোট আব্বু, এখন যে কি করব? রেজাল্ট বের হোক, যদি ভালো ভার্সিটিতে চান্স পাই তখন দেখা যাবে। আর আব্বু আম্মু ছাড়া থাকতে আমার ভালো লাগে না। না আব্বু, রাফি আমাদের সাথেই থাকবে। রাফি ঠিকই বলেছে, এখন যে কি করবে? আমাদের সাথে কয়েকদিন থাক। আব্বু, তাহলে আমি এখানে থাকি, রাফির সাথে আমি ঢাকায় যাব। আমার ভীষণ রাগ উঠছে মেয়েটার উপর। এখানে যে কি মতলব নিয়ে এসেছে আল্লাহ, আর এই ছলনাময় মেয়েটাই ভালো জানে। এত নিখুঁত অভিনয় মানুষ করতে পারে? আপনি এখানে থাকতে পারবেন না। থাকা খাওয়া সবই কষ্টের। আর আপনাকে ছাড়া চাচা চাচিও থাকতে পারবে না। রাফি ঠিকই বলেছে মা, আমাদের এখানে তোমার কষ্ট হবে। তুমি কাল রাফির সাথে ভালো করে গ্রামটা ঘুরে দেখিও। আনিশার ন্যাকামিগুলো আমার আর সহ্য হচ্ছে না। তাড়াতাড়ি খেয়ে ওখান থেকে চলে আসলাম। রুমে এসে নাসিবকে কল দিলাম। হ্যাঁ রাফি বল। আমি আজ তোর সাথে থাকবো, আমাদের বাড়িতে আত্মীয় এসেছে। চলে আয়, তোর সাথে থাকতে আমারও ভালো লাগবে, দারুণ মজা হবে। দোষ আয়। আমি একটু পর আসছি। আমাদের বাড়িতে রুম মাত্র 4টা, 3টা থাকার ঘর। একটাতে আব্বু আম্মু থাকে, একটাতে আমি, আর একটা আত্মীয় স্বজন আসলে, আর একটা রান্নাঘর। আমি শুয়ে শুয়ে ফোনে গেম খেলছি। এমন সময় আনিশা আসলো। তুমি আমার সাথে এমন করছো কেন রাফি? আপনাকে আমার সহ্য হয় না। আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। আমার আব্বু আম্মুর কাছে আমাকে ছোট করবেন না। তারা আমাকে অনেক ভালোবাসে, যদিও ভালোবাসা মানে আপনি বুঝেন না। আমার ভুল আমি বুঝতে পেরেছি। আমি এখন সত্যিই তোমাকে ভালোবাসি রাফি। আপনার মুখে সত্যি কোনটা মিথ্যা কোনটা আমি বুঝতে পারি না। আমি আর তানিশার কথা না শুনে রুম থেকে বের হয়ে আসলাম। আম্মু, আমি নাসিবের বাসায় যাচ্ছি থাকতে। সাবধানে যা। আচ্ছা, আমি নাসিবের বাসায় যাচ্ছি। এমন সময় ফোনটা বেজে উঠল। ঈশিতা কল করেছে। হ্যালো। কেমন আছো? ভালো, তুমি? ভালো। রাতে খেয়েছো? তুমি? কি করো? হাঁটতেছি। তুমি? শুয়ে আছি। এত রাতে তুমি বাইরে হাঁটছো? যাও, বাসায় যাও, এখনই যাও বলছি। পাগলিটা শাসনগুলো আমার অনেক ভালো লাগে। নাসিবের বাসায় যাচ্ছি। এত রাতে কেন? কি কাজ আছে? সকালে যাওয়া যেত না? যদি কিছু একটা হয়ে যায়? আরে বাবা, এটা শহর না, গ্রাম, বেশি গাড়ি চলে না। তুমি টেনশন করো না। আমি এত কিছু শুনতে চাই না। তুমি বাড়ি ফিরে যাবা কি না সেটাই বলো। আমাদের বাসায় আত্মীয় এসেছে, তাই থাকার জায়গা নেই, তাই নাসিবের কাছে থাকার জন্য যাচ্ছি। ও, আগে বলবা না কোনো আত্মীয় এসেছে? আনিশা আর ওর আব্বু আম্মু। তোমাকে বাসা থেকে কুত্তার মতো ব্যাত করে দিয়ে, মিথ্যা ভালোবাসার জীবনটা নষ্ট করে দিয়ে এখানে এসেছে কেন? জানি না, ওকে আমার অসহ্য লাগে। এখন বাই, আমি নাসিবের বাসায় চলে আসছি। রাফি শুনো, তুমি কি এখনো আনিশাকে ভালোবাসো? না, আর কখনো না। খুব ঘৃণা করি আমি। ওকে, বাই, গুড নাইট। আমি জানি ঈশিতা আমাকে খুব ভালোবাসে। ওকে ভালোবাসার ইচ্ছা আমার মনেও জাগে, কিন্তু তা সম্ভব না কখনো। ওর বিয়ে হবে বড় কোনো চাকরিজীবীর সাথে, আর আমার বিয়ের আগে আমার পক্ষে ভালোবাসা সম্ভব না। আর কাউকে, যদিও আমি জানি ঈশিতার মতো মেয়ে লাখে একটা হয়, এই একটা পাওয়ার ভাগ্য নিয়ে আমি জন্মাইনি। আমি নাসিবের কাছে আসলাম। কে এসেছে রে? আনিশা আর চাচা চাচি। কি বলিস? কখন এসেছে? জানি না, আমি কাছ থেকে বাসায় ফিরে দেখি ওরা আমাদের বাড়িতে। এখন এসেছে? আমাকে ঢাকায় নিয়ে যেতে। তা তুই কি যাবি? তোর কি মনে হয় এত কিছুর পরও আমি ওদের এখানে যাব? আমরা দুই বন্ধু অনেকক্ষণ গল্প করতে করতে ঘুমিয়ে গেলাম। ফজরের আজানে ঘুম ভাঙলো। নাসিবকে ডাকিয়ে উঠিয়ে দুইজনে নামাজ পড়তে আসলাম। নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করে আমি আমার বাসায়, নাসিব ওর বাসায় চলে গেল। আমি বাসায় গিয়ে দেখি আনিশা বাসার সামনে দাঁড়িয়ে আছে। আমি ওকে দেখেও
না দেখার ভান করে চলে আসতেছি। রাফি, আমি না শোনার ভান করে চলে আসছি। তানিশা আমার পিছু পিছু আসলো। বড় আম্মু, বড় আম্মু, মা বল। রাফিকে বলো না আমাকে গ্রামটা ঘুরিয়ে দেখা, এখানে সকালটা ভালো লাগছে। রাফি, তুই কি কানে শুনতে পাচ্ছিস না? যা ওকে ঘুরিয়ে দেখা। আসুন। আনিশা আমার সাথে সাথে হাঁটছে, দুইজনে চুপচাপ হাঁটছি। ওয়াও, অনেক সুন্দর পাখির দলগুলো। আমি চুপচাপ হাঁটছি, আনিশা পিছে গেছিল, তাই দৌড়ে এসে আমার হাত ধরলো। এত জোরে কেউ হাঁটে? আমি হাত ঝটকা দিয়ে নিজের হাতটা ছাড়িয়ে নিলাম। আমি তোমাকে ভালোবাসি আর তোমাকেই বিয়ে করব। আমাকেও তোমাকে ভালোবাসতে হবে। আমি আর বোকা নই। বৃষ্টি আগে আর পরে আকাশ এক থাকে না। আমি বেঁচে থাকতে ও আপনার মতো নির্লজ্জ নিচু মনের মেয়েকে বিয়ে করব না। একটা নারী সব থেকে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে তার ইজ্জত। এটা নিয়েও আপনি থাক বলতে আমার ঘৃণা লাগছে। এই মনে ভালোবাসা নেই। আপনি চলে যান, এটাই ভালো হবে। আমি তো বলছি ভুল করছি। ভুল তো ভুলেই হয়, ক্ষমা করে দিয়েছি। আজ চলে যাবেন? আমি যাব না। আমি কিছু না বলে হাঁটছি। ওকে গ্রাম ঘুরিয়ে বাসায় আসলাম। বাসায় এসে সবাই একসাথে নাস্তা করলাম। নাস্তা করে আমি আমার রুমে আসলাম। আব্বু বাইরে গেল। আম্মু রান্না করে, ছোট আব্বু আর ছোট আম্মু আমার কাছে আসলো। বাবা রাফি, আমাকে ক্ষমা করে দিও, আমরা তোমাকে ভুল বুঝেছি। আমি কিছু মনে করিনি, আপনারা চিন্তা করবেন না। আমার আব্বু আম্মু এই বিষয়ে কিছু জানে না। ওনারা জানে আমি আপনাদের বাসা থেকে পরীক্ষা দিয়েছি। তুমি ভাইজানের মতোই হয়েছো। আমাদের সাথে চলো বাবা। আর আনিশা ওর ভুল বুঝতে পেরেছে। ও বাচ্চা মেয়ে, বুঝতে পারেনি, মাথা যেটা এসেছে সেটাই করেছে। আমি জানি আমি কিছু মনে করিনি, আমাকে ক্ষমা করবেন। আমি যেতে পারবো না। বিকেলে আনিশারা চলে গেল। আনিশা অশ্রুসিক্ত নয়নে আমার দিকে তাকিয়েছিল। আমার কিছু করার ছিল না। আমি ওকে একদম বিশ্বাস করতে পারি না, কারণ বিশ্বাস করে ঠকেছি। এই চোখের পানিতে আমি ওই ঢাকা শহরে অনাহারে রাজপথে ভুগেছি। তখন নিঃস্বার্থভাবে ঈশিতা আমার পাশে ছিল, না হলে আজ আমার লাশ অথবা আমাকে কোনো গলিতে পড়ে থাকতে হতো। আমি ফিরে আসতে পারতাম না। আমার চোখেও পানি চলে আসছে। চোখ মুছে বাড়ি চলে আসলাম। আবার আগের মতো দিন চলতে লাগলো। 1 মাস পরে আমি কাজ করছি, এমন সময় ঈশিতার ফোন। হ্যাঁ বলো। কেমন আছো? ভালো, তুমি? ভালো। কি করো? কাজ করতেছি, তুমি? বসে আছি। তুমি কাজ করো, রাতে কল দিব। আচ্ছা। রাতে ঈশিতা কল দিল। খেয়েছো? তুমি? কাল তো আমাদের রেজাল্ট দিবে। আমার তো খুব টেনশন লাগছে। তোমার তো ভালোই দিন কাটছে। আরে না, টেনশন হচ্ছে, কিন্তু আমার মনে হয় না তোমার মতো ভালো রেজাল্ট হবে। যাই হোক, আমার একটু কাজ আছে। নাসিব আমার জন্য অপেক্ষা করছে, আমাকে যাওয়া লাগবে। আচ্ছা যাও, নিজের খেয়াল রাখো। আচ্ছা, তুমিও। তোমাকে খুব মিস করছি। কবে আসবে ঢাকায়? আমার মনে হচ্ছে আমার আর যাওয়া হবে না। কেন? আমি আমি আর যেতে চাই না। ঈশিতার মনে হয় মনটা খারাপ হয়ে গেল। ও আচ্ছা, রাখো তাহলে, তোমাকে কাল ফোন দিব। দিও। তারপর নাসিবের সাথে আড্ডা দিয়ে চলে আসলাম। কাল ঈশিতা ফোন দিল, আমি কাজে আছি। ফোন রিসিভ করলাম আর বললাম, আমি তো কাজে আছি, একটু পরে ফোন দেই। আরে বাবা, আমার রেজাল্টটা পেয়েছি, তাই ফোন দিলাম। ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম। তা তোমার রেজাল্ট কি? আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি। তোমার কি খবর? আমারটা তো দেখা হয়নি, কিছু মনে না করলে আমারটা একটু দেখে দিও না। বলো। আর এতে কিছু মনে করার কি আছে? আচ্ছা, আমি তোমাকে আমার সবকিছু মেসেজে দিচ্ছি, তুমি আমাকে জানিও। আচ্ছা দাও। আমি ঈশিতাকে আমার সবকিছু দিলাম, কাজ করছি। এমন সময় আবার ফোন আসলো। আমি ফোনটা বের করে দেখলাম আনিশা ফোন দিয়েছে। আমি কলটা কেটে ফোনটা অফ করে রেখে দিলাম আর কাজ করতে লাগলাম। কাজ করতে করতে ভুলেই গেছিলাম যে ঈশিতা আমাকে ফোন দিবে। সন্ধ্যায় বাড়িতে গিয়ে গোসল করে খাওয়া দাওয়া করলাম। ফোনটা হাতে নিয়ে দেখলাম ফোনটা অফ হয়ে পড়ে আছে। আমি অন করলাম, দেখলাম আনিশা আমাকে অনেকগুলো কল দিয়েছিল, আবার মেসেজ দিয়েছে। আমি সেগুলো না দেখেই অল ডিলিট করে দিলাম। আমি ঈশিতাকে ফোন দিলাম। ঈশিতার সাথে সাথেই ফোন ধরলো। কি করছো? তোমার জন্যই বসেছিলাম। তা তোমার ফোন অফ ছিল কেন? আর বলো না, আনিশা ফোন দিয়েছিল তাই বন্ধ রেখেছিলাম। ও আমার রেজাল্টটা কি বলো তো? আমি জানি খারাপ করেছি। জানি। আসলে খারাপ করেছো? কোনো রকম পাশ করেছো। ও, মনটা আসলেই খারাপ হয়ে গেল। আমি ভেবেছিলাম ভালো রেজাল্ট হবে, আব্বু আম্মুর সব স্বপ্ন পূরণ করব। সব শেষ। তোমাকে স্যার ডেকেছে, যত তাড়াতাড়ি পারো ঢাকাতে এসে দেখা করো। কেন আসবো?
আর আমার রেজাল্ট খারাপ হলে আমাকে খোঁজা লাগবে কেন? আরে বোকা, তুমি পুরো কলেজে টপ করেছো। কবে আসবা? আমাকে কিন্তু খাওয়াতে হবে। সত্যি বলছো তুমি? জানো, আমি আজ অনেক খুশি। আমি খুব তাড়াতাড়ি যাব, তোমার সাথে দেখা করব। আমি আরও কিছু কথা বলে কল কেটে আব্বুকে বললাম। আব্বু আমাকে খুশিতে জড়িয়ে ধরে কেঁদে দিলেন। আরে ভাই, খুশির কান্না, খুশির মুহূর্তে এমনটা হয়ে থাকে। আমি আরও বললাম, আমাকে ঢাকায় যাওয়া লাগবে, স্যার আমাকে ডেকেছেন। আচ্ছা তুই কালকেই যা, আমি ব্যবস্থা করছি। আচ্ছা, নাসিবকে খুশির খবরটা জানাতে হবে, তাই গেলাম নাসিবের বাড়িতে। সেখানে আমার খবর শুনে খুব খুশি। অনেক কিছু খাওয়া দাওয়া করলাম, রাতে এসে ঘুমিয়ে গেলাম। সকালে নামাজ পড়ে বাইরে হাঁটতে বের হলাম। তারপর খাওয়া দাওয়া করে রেডি হয়ে চলে গেলাম গাড়িতে বসে আছি আর ভাবছি ইশিতাকে আজ সারপ্রাইজ দিব, তাই তাকে কিছু জানাইনি। আমার পৌঁছাতে বিকেল হয়ে গেল। আমি সোজা ইশিতার বাড়িতে গিয়ে নক করলাম। ইশিতা দরজা খুলে আমাকে দেখেই অবাক হয়ে দাঁড়িয়ে আছে। আমি কি তাহলে ভুল বাড়িতে আসলাম? তাহলে চলে যাই। ইশিতা কিছু না বলেই আমার পথ আটকিয়ে ধরে আমাকে জড়িয়ে ধরলো। তুমি আসবা, আমাকে জানাবা না? আমি ইশিতার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে আমাদের মাঝে দূরত্ব বজায় রাখলাম। আমি ইশিতার বাড়িতে ঢুকলাম, আন্টির সাথে কথা বলে ফ্রেশ হয়ে আসলাম। খাওয়া দাওয়া করে ঘুম দিলাম। মাঝরাতে আমার দম বন্ধ হয়ে আসছে আর আমার কানে কেমন যেন গুনগুন করে আওয়াজ আসছে। আমি ভয় পেয়ে গেলাম। আমি কেন উঠতে পারছি না? আমার আবার কি হলো? আমি নড়তে পারছি না কেন? আমার আরো ভয় করতে লাগলো। আমি এক ঝটকা দিয়ে উঠে পড়লাম আর সাথে সাথে আলো জ্বালালাম। আর আমি লাইট জ্বালিয়ে তো পুরোই অবাক। এটা আমি কি দেখছি? আমি তো পুরোই অবাক। এটা আমি কি দেখলাম? আমার শরীর ধীরে ধীরে শীতল হয়ে গেল। এই আমি কি দেখলাম? মানে ইশিতা আমার বুকে শুয়েছিল আর কান্না করছিল, কিন্তু কেন? ইশিতা তো আমার খুব ভালো বন্ধু। ওর এমন আচরণের কারণটা বুঝে উঠতে পারলাম না। নিজেকে একটু স্বাভাবিক করে ইশিতার কাছে গেলাম। ও মেঝেতে পড়ে গেছে, কারণ আমি এমন জোরে উঠেছি ঘুম থেকে যে ইশিতা ফ্লোরে পড়ে যায়। ইশিতা আমার দিকে তাকিয়ে আছে এখনো। আমার কেমন যেন অস্বস্তি লাগছে। মনের মধ্যে হাজারো প্রশ্ন নিয়ে আমি তার কাছে গেলাম। তাকে নিয়ে বিছানায় বসালাম, বসিয়ে তাকে এক গ্লাস পানি দিলাম। ইশিতা পানি খেয়ে একদম মাথা নিচু করে বসে আছে। আমি দেখতে পারলাম ও কিছু একটা নিয়ে ভয় পেয়ে আছে। ইশিতা, কি হয়েছে তোমার? আর কখন থেকে তুমি এই ঘরে আছো? ইশিতা চুপ করে বসে আছে। কি হয়েছে বলবে, নাকি আমি চলে যাব? আমি এটা বলে এই ব্যাগ হাতে নিয়ে দরজার কাছে যেতে লাগলাম। ইশিতা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, তুমি কি কিছু বুঝো না? তুমি মিথ্যা ভালোবাসাকে ফিল করতে পারো, আর আমার ভালোবাসা ফিল করতে পারো না। আমি তোমাকে ভালোবাসি। বাসে তোমাকে দেখে আমার খুব ভালো লাগে। তোমার কথা খুব মনে পড়তো। হঠাৎ একদিন তোমার ওই ভাবে দেখা পাবো ভাবিনি। ওই পাওয়াটাই ছিল আমার আশার আলো। তুমি আমার অনেক কাছে চলে এসেছিলে। ভেবেছিলাম তোমাকে বলবো, কিন্তু তুমি এক মিথ্যা ভালোবাসার উপর বিশ্বাস হারিয়ে ফেলেছো। তোমাকে বলে যদি আমার থেকে দূরে যাও, তাই বলিনি। আজ অনেকদিন পর তোমাকে পেলাম। আমি তোমাকে সত্যি অনেক ভালোবেসে ফেলেছি। আমি অবাক না হয়ে পারলাম না। আমি কি করব কিছুই বুঝছি না। ইশিতা আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে, আমার ঠোঁটের কাছে তার ঠোঁট নিয়ে আসছে। আমি কোনো রকম নিজেকে সামলিয়ে বললাম, ইশিতা আমাকে কিছুদিন সময় দাও, কাল স্যারের সাথে দেখা করে চলে যাব। ইশিতা মন খারাপ করে আছে, তার চোখে পানি টলমল করছে। আচ্ছা, কাল তাহলে আমাকে সারা দিন দিতে হবে। আমি একটা দিন শুধু তোমার হতে চাই। আমি কিছু একটা ভেবে বলে দিলাম, ওকে। সকালে ইশিতার ডাকে ঘুম ভাঙলো। আমি উঠে গোসল করে নিচে নামলাম। খাওয়া দাওয়া করে আমি আর ইশিতা বের হলাম। প্রথমে গেলাম কলেজে। সেখানে স্যারের সাথে দেখা করে জানতে পারলাম প্রিন্সিপাল স্যার আমাকে ডেকেছেন। আমি গেলাম। স্যার, আসতে পারি? আসো। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ভালো আছি। তোমাকে যে কারণে ডেকেছিলাম। এটা বলেই ড্রয়ার থেকে একটা কিছু বের করলেন আর আমার হাতে দিলেন। আমি নিলাম, দিয়ে দেখি একটা ফর্ম। স্যার, এটা কিসের ফর্ম? প্রিন্সিপাল স্যার বলল, তোমাকে স্কলারশিপ দেওয়া হয়েছে কলেজ থেকে। আমাদের মনে হয় তুমি জীবনে ভালো কিছু করতে পারবে, তাই তোমাকে কলেজ থেকে কানাডায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। যেতে 2 লাখ টাকা লাগবে। আমরা সবাই মিলে তোমাকে 50,000 টাকা দিতে পারবো, আর বাকিটা তোমাকে ম্যানেজ করতে হবে। ধন্যবাদ স্যার, আমি আপনার উপর চিরকৃতজ্ঞ থাকব, কিন্তু আমি বা আমার পরিবার এতগুলো টাকা ম্যানেজ করতে পারবো না। আমাকে মাফ করবেন স্যার। এটা বলেই স্যারের হাতে ফর্মটা দিয়ে বাইরে চলে আসছিলাম। রাফি, দাঁড়াও। আমি দাঁড়ালাম, দেখলাম স্যারের সাথে কি কথা বলে। স্যারের হাত থেকে ফর্মটা নিয়ে আমাকে নিয়ে কলেজ থেকে বের হলো।
আমি কিছু বলি নাই। সারা রাস্তায় দেখলাম ঈশিতা একটা সুন্দর জায়গায় নিয়ে আসলো। আসলে এই জায়গাটা খুব সুন্দর। আমাকে কোনো কথা না বলে সে বসলে একটা জায়গায়। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ঈশিতার পাশে গিয়ে বসলাম। ঈশিতা কিছু একটা ভাবছে। ঈশিতা, তোমার কি হয়েছে? চুপ করে আছো কেন? তোমার কি হয়েছে? আমার কিছু হয়নি। ঈশিতা, তুমি ফর্মটা নিলে কেন? রাফি, আমার একটা কথা রাখবা? বলো। ঈশিতা আমার হাত ধরে বলতে লাগলো, আমি তোমাকে একটা রিকোয়েস্ট করব, রাখবে? বলো। রাফি, তুমি কানাডায় যাও পড়াশোনা করতে, আর ওখানে একবার যেতে পারলে পার্ট টাইম একটা জব করে তোমার চলার খরচটা তুমিই চালাতে পারবে। আর তোমার বাবা মার কথা তুমি একদম চিন্তা করো না। আমি তোমার মা বাবাকে আমার নিজের করে নিব। আর তুমি যতদিন না নিজের পড়াশোনা করে আসছো, আমি তোমার বাড়ি থেকে তোমার মা বাবাকে দেখব। সব ঠিক আছে, কিন্তু আমি এতগুলো টাকা কিভাবে অ্যারেঞ্জ করব? তোমাকে এগুলো নিয়ে চিন্তা করতে হবে না, আর আমি দেখি কি করা যায়। আমাকে ঈশিতা এখন দেশের বাইরে পাঠাবেই। আমি ঈশিতার জোড়াজোড়িতে রাজি হলাম। সন্ধ্যায় বাড়িতে গেলাম। ফ্রেশ হয়ে এসে আমার রুমে বসে আছি। এমন সময় ঈশিতা আসলো আমার রুমে। কি করছো? এই তো বসে আছি, আর ভাবছিলাম এতগুলো টাকা পাবো কোথায়। ঈশিতার হাতে কিসের যেন বাক্স ছিল, তা আমার দিকে বাড়িয়ে দিল। আমি দেখি কয়েকটা গহনা আছে। এগুলো কি ঈশিতা? আর আমাকে দেখাচ্ছ কেন? এগুলো আমার বিয়ের জন্য আম্মু আর ভাইয়া তৈরি করে দিয়েছিলেন, আর এগুলো আমি তোমাকে এগুলো দিলাম। এগুলো বিক্রি করলে আমার জানা মতে 1 লাখ টাকা মতো পাবে, আর বাকি টাকাগুলোও ম্যানেজ হয়ে যাবে। তোমাকে এত চিন্তা করতে হবে না। ঈশিতা, তুমি এগুলো কি বলছো? এগুলো নেওয়া আমার পক্ষে সম্ভব না। আর তোমার একটা ভবিষ্যৎ আছে। আমি এতটাও স্বার্থপর হতে পারবো না। আর তুমি আমার জন্য এগুলো কেন করছো? রাফি, আমি তোমাকে ভালোবাসি, আর আমার সব কিছু তোমার। আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, কিন্তু আমার ভালোবাসার জন্য না হয় আমাকে এগুলো করতে দাও। আমাকে মানা করো না প্লিজ। এগুলো বলেই কান্না করতে করতে চলে গেল। আমি তার চলে যাওয়া দেখলাম আর ভাবতে লাগলাম, একটা মেয়ে এতটা কিভাবে ভালোবাসতে পারে। আমি ঈশিতাকে না পেলে হয়তো আমি বুঝতামই না ভালোবাসা কি জিনিস। তুমি সত্যি আমার জীবনে একটা অমূল্য রতন। আমি তোমাকে হারাতে পারবো না। আমি আমার সব দিয়ে তোমার ভালোবাসার মান রাখবো। ঈশিতা, আমিও না তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। এগুলো ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেছি। রাতে মনে হলো আবার কেউ আমার বুকে শুয়ে আছে। আমি জানি এটা কে, তাই আর উঠলাম না। দেখি পাগলিটা কি করে। আমি তো তোমাকে আমার থেকেও বেশি ভালোবাসি, সেটা কি তুমি বুঝো না? জানি বিদেশে গিয়ে আমাকে ভুলে যাবা, ওখানে তো অনেক সুন্দর সুন্দর মেয়ে দেখবা, আমাকে ভুলে যাবে। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি তোমাকে এত ভালোবাসি, আমার ভালোবাসার মানটা একটু রেখো। ঠিকমতো পড়াশোনা করো, করে দেশে ফিরে এসো। কথা দিচ্ছি, তোমার সামনে আমি আর কোনো দিনও হাসবো না। কিন্তু তুমি যেদিন দেশে আসবা, আমি তোমাকে না হয় দূর থেকে একবার দেখবো। ঈশিতা জানে না আমি ওর সব কথা শুনছি। আমিও ঈশিতাকে জড়িয়ে ধরলাম। আমার পাগলিটা কি আমাকে এত ভালোবাসে? আর আমি আমার পাগলিটাকে ভালোবাসতে পারবো না? আমিও তোমাকে ভালোবাসি। ঈশিতা এবার সত্যি লজ্জা পেয়ে বলল, তুমি ঘুমাওনি বজ্জাত ছেলে? এটা বলেই দিল বুকের মাঝে কিল দিয়ে এক দৌড়। আর আমি বসে হাসতে লাগলাম। আমাকে সত্যি খুব ভালোবাসে। আমি রাতেই আব্বুকে ফোন দিলাম। কিরে, এত রাতে ফোন দিলি যে? কোনো বিপদ হলো নাকি? আব্বু, বিপদ একটা হয়েছে। আম্মুকে একটু ফোনটা দেন তো, আম্মুর সাথে কথা আছে। আব্বু ফোনটা আম্মুকে দিল। আমি আম্মুকে ঈশিতার সব কথা বললাম, আর সাথে কানাডায় যাওয়ার কথাটা বললাম। আমার কথা শুনে আম্মু মনে হয় খুব খুশি হয়েছে। আম্মু, তুমি আব্বুকে রাজি করিও। ঈশিতা আমাকে খুব ভালোবাসে, আর ও খুব ভালো মেয়ে। আরে পাগল, তোকে বলতে হবে না, তোর বাবা সব শুনেছে আর সে রাজি। বাবা, তুই এখন ঘুমা। আমি সকালে উঠে বসে আছি। ঈশিতা আসলো। তা স্যার, আপনার ঘুম ভেঙেছে? নিচে তো সবাই আছে। আমি আস্তে আস্তে ঈশিতার সামনে দাঁড়ালাম। ঈশিতাকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, আমি তোমার কথা আমার আম্মুকে বলেছি, আর তোমাকে দেখতে চেয়েছে। তুমি কি আমার বউ হবে? আমার হাত ধরে বুড়ি হবে, কিন্তু ভালোবাসাটা এখনকার মতোই থাকবে। অনুভূতিগুলো সব টাটকা থাকবে, আর যেমনটা আছে। আমার বাবুর আম্মু হবে। জানি না। এটা বলেই মুখ ঢেকে লজ্জা পেয়ে হাসতে হাসতে চলে গেল। আমিও চলে গেলাম। সকালে নাস্তা করে রুমে আসলাম। এর মাঝে ঈশিতার সাথে একটা কথাও হয়নি। তাকে দেখতে খুব ইচ্ছা করছে। ঈশিতা আমার রুমে এসে বলতে লাগলো, তোমার ফর্মটা পূরণ করেছো? না গো, একটু করে দাও না। আমি পারবো না। আমি কি তোমার বিয়ে করার বউ নাকি? এখন আমার বউ না, তবে আমার হবু বউ।
এটা বলেই পিছন থেকে জড়িয়ে ধরলাম। ঈশিতা লজ্জায় লাল হয়ে গেল। আমি আর ঈশিতা একসাথে ফর্মটা পূরণ করে করে কলেজে গেলাম। ফর্মটা জমা দিয়ে গহনাগুলো বিক্রি করলাম। বাড়িতে আসলাম। আমার এখন কিছুই ভালো লাগছে না। ঈশিতা আসলো আমার রুমে এসে কাঁদতে লাগলো আর বলল, আমাকে তুমি ভুলে যাবে না তো? তোমাকে খুব ভালোবাসি আমি। আমি ঈশিতাকে জড়িয়ে ধরে বলতে লাগলাম, আমার জন্য দোয়া করো, যেন আমি তাড়াতাড়ি পড়া শেষ করে ভালো একটা চাকরি করতে পারি। আর তোমাকে যেন আমি এই পৃথিবীতে না আখিরাতেও তোমাকে আমার করে যেন পাই। আজ আমার মনটা খারাপ, সব কাজ হয়ে গেছে। 1 সপ্তাহ পর আমার ফ্লাইট। আমি ঈশিতাকে ছাড়া কিভাবে থাকবো? আব্বু আম্মুও আমাদের সম্পর্কটা মেনে নিয়েছে। দেখতে দেখতে আমার ফ্লাইটের টাইম হয়ে গেল। এয়ারপোর্টে আম্মু, আব্বু, ঈশিতা, তার মা সবাই এসেছে। আমার খুব কান্না করতে ইচ্ছে করছে। সবাইকে বিদায় দিয়ে আসছিলাম, পিছনে গিয়ে ঈশিতার কাছে ওকে জড়িয়ে ধরলাম আর কান্না করতে লাগলাম। আমার কান্না দেখে সেও কান্না করতে লাগলো। টাইম হলো, ফ্লাইটে গিয়ে বসলাম। আমার চোখ দিয়ে পানি পড়া যেন থামছেই না। আমি কানাডার এয়ারপোর্টে পৌঁছালাম আর দেখলাম আমাদের কলেজের নাম আর আমার নাম নিয়ে একজন দাঁড়িয়ে আছে। আমি গেলাম, আমার পরিচয় দিলাম। আমাকে নিয়ে গেল তার গাড়ির কাছে। গাড়িতে বসলাম। প্রায় 50 মিনিট পর আমাকে একটা বাড়ির কাছে নিয়ে নামিয়ে দিল। বুঝলাম এখানে আমার থাকার ব্যবস্থা করা হয়েছে। আমি ভিতরে গিয়ে দেখলাম অনেক সুন্দর ঘর। আমি ফ্রেশ হয়ে আব্বু আম্মুর সাথে কথা বললাম। আর কথা বলা শেষে ঈশিতাকে ফোন দিলাম আর ওর সাথে অনেক কথা বললাম। এইভাবেই প্রতিদিন আমার কথা হয়, আব্বু আম্মুর সাথেও কথা হয়। আমি এখানে একটা জব করি। কাজ করে যে টাকা পাই সব দেশে পাঠিয়ে দেয়। আর কলেজ থেকে আমাকে যে টাকা দেয় সেগুলো দিয়ে আমার কোনো রকম হয়ে যায়। আর 4 বছর পর দেশে ফিরছি। কাল আমার সব পরীক্ষা শেষ হলো। ফ্লাইটে গিয়ে বসলাম আর 4 বছর আগের কথাগুলো ভাবছি। আমি এখন আর আগের মতো নেই। আমাকে কেউ ছোট লোক বলতে পারবে না। আমাকে কেউ এখন বলবে না তুই ছোট লোকের বাচ্চা। কেউ আর আমাকে বলবে না। কেউ অপমান করার সাহস পাবে না, কারণ আমার গায়ে ছোট লোক কথাটা মিশিয়ে ফেলেছি। এখন আমি নিজের যোগ্যতায় নিজের পায়ে দাঁড়িয়ে আছি। ভাগ্যিস আমার সাথে ঈশিতার দেখা হয়েছিল। এখন সত্যি মনে হচ্ছে মহান আল্লাহ যা করেন তা সবার ভালোর জন্যই। আর দুঃখের পরে সুখ আসবেই। ঈশিতা সত্যি আমার জীবনটাকে বদলে দিল। দেশে ফিরে দেখি শাড়ি পরে ঈশিতা দাঁড়িয়ে আছে। আজ এই প্রথম তাকে শাড়িতে দেখলাম। বিশ্বাস করেন ভাই, অনেক সুন্দর লাগছিল। হঠাৎ মনে হলো কেউ আমাকে ধাক্কা দিচ্ছে। তাকিয়ে দেখি আব্বু। লজ্জায় মাথা নিচু হয়ে গেল। সেই দিনই আমার আর ঈশিতার বিয়ে হয়ে গেল। আর হ্যাঁ, ভালো কথা, আমার পরিবার আর ঈশিতার পরিবার একসাথেই থাকি। ঈশিতার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব আমার জীবন বদলে দেওয়ার জন্য, আমার পরিচয় থেকে ছোট লোক পরিচয়টা সারা জীবনের মতো মুছে দেওয়ার জন্য।